আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি খবর? অনেকদিন পরে, হ্যাঁ? অনেকদিন পরে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল না? নতুন একটা অধ্যায় নিয়ে অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হয়ে গেছে। নমস্কার, আচ্ছা। ওয়েলকাম আপু। ওয়ালাইকুম আসসালাম। ১ম এই আজকে একটা নতুন অধ্যায় শুরু করতেছি। বিশ্বাস করেন ওয়েলকাম আপু। আচ্ছা কেউ কি আমাকে ভুলে গেছে এরকম পাবলিক কারা আছে? আমাকে ভুলে গেছেন, আমারে ভালো লাগে না, আমাকে অপছন্দ এরকম মানুষ আছেন কারা? হইতেই পারে আমাকে অপছন্দ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? এটা হচ্ছে কথা। আচ্ছা, আইসিটির তো অনেকগুলো অধ্যায় হয়ে গেছে অ্যাডভান্স আইসিটির। যদি আমি একটু রিমাইন্ডার দিতে চাই, তাহলে আমাদের ৩ অধ্যায় হয়ে গেছে। আমাদের ২ অধ্যায় হয়ে গেছে। এমনকি আমাদের HTML এর ৪ অধ্যায়টাও হয়ে গেছে। তাইলে ৩, ৪ এবং ২ এই ৩ টা অধ্যায় শেষ হয়ে গেছে। তাহলে আমি যদি বলি একটা আইসিটির টোটাল চ্যাপ্টার হচ্ছে ৬ টা। আপনাদের আইসিটি বইয়ের এইচএসসি তো আপনারা অর্ধেকাংশ শেষ করে ফেলছেন। আপনাদের এখন এই অর্ধেকাংশের মধ্যে কারো কেমন আছে? অনেকে আছে এমন যে আপু আমি কিছুদিন আগে আইসিটির কোর্সে ভর্তি হইছি। আমি নতুন ক্লাস করতেছি। এমন মানুষ দেখবো আজকে এসে বলবেন আপু আমি আগের রেকর্ডিং তো দেখিই নাই। আমার তো মনে হইছে আমি কোর্সটাকে জাস্ট কিনছি, কিনে তো রেখে দিছি, পরবর্তীতে যেয়ে দেখবো। এরকম মানুষও আছেন। আবার কেউ বলবেন আমি তো ৩ অধ্যায় বুঝিই নাই। আবার অনেকে বলবেন ৪ অধ্যায় বুঝিই নাই। আপু এই অধ্যায়টা কঠিন লাগে। তো সলিউশন কি বা মানে এটা কিভাবে সলভ করবেন যে এত সমস্যা, হ্যাঁ? এতগুলো সমস্যা বলে দিলাম আমি যে এটা সমস্যা হইতে পারে। রেকর্ডিং দেখেন নাই, ভাল লাগে নাই, লাইভ ক্লাসে ছিলাম না, রেকর্ডিং করি নাই, মাত্র ভর্তি হইছি। তো সলভটা হচ্ছে যে আমার একটা থিওরি হচ্ছে যে আপনারা একটু কষ্ট করে দয়া করে রেকর্ডিং ক্লাসটা দেখেন। মানে রেকর্ডিং ক্লাসগুলো সবগুলো দেওয়া আছে। আমার কাছে এই কমেন্টটা অনেক আসে যে আমি ৩ অধ্যায়ের একটা রেকর্ডিংও করি নাই, ক্লাসই করি নাই। আমি কি করব এখন? আপনার কাছে রেকর্ডিং আছে, আমাদের লাইভ ক্লাসগুলো রেকর্ডিং আছে। তো আপনি কি করবেন? আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে লাইভ ক্লাসের রেকর্ডিং প্রতিদিন একটা করে ধরে শেষ করবেন। এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ হচ্ছে ৩ অধ্যায়টা আইসিটির সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ৪ অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে কোশ্চেন বেশি আসে। ৩, ৪ থেকে প্রশ্ন বেশি আসে। আজকে যে অধ্যায়টা পড়াইতেছি এটা একদম একটা থিওরি একটা অধ্যায় এবং আমার মনে হয় এই যে থিওরি অধ্যায়টা এটা একদম মানে আমি যদি আপনাদের জায়গায় হই তাহলে আমি থিওরি থেকে অ্যান্সার কম করব। কেন থিওরি থেকে অ্যান্সারটা কম করব? এটার একটা প্রশ্নের উত্তর আসতে পারে। আপু কেন থিওরি থেকে অ্যান্সার আপনি কম করবেন? কারণটা কি? কারণটা হচ্ছে থিওরি থেকে অ্যান্সার কম করব এটা কার লেখা বই থেকে? আমরা মেইনলি মুজিবুর রহমানের বইটা ফলো করি বা মাহবুবুর রহমানের। শুনেন আইসিটির অনেকগুলো বই আছে। সব বইয়ে মোটামুটি একই জিনিসই ঘুরায় টুরায় লেখা। হ্যাঁ? বই নিয়ে মাথায় অনেক কিছু চিন্তা করি। সিমুলেশন কি আজকে পড়বো? উদ্দীপনা। সিমুলেশন মানে উদ্দীপনা বাংলায় যেটাকে বলে। আসসালামু আলাইকুম আপু। তো যাদের কথা যেটা বলতেছিলাম সেটা একটু রিপিট করি আবারও। আমি যদি আপনাদের জায়গায় হইতাম তাহলে আমি এই অধ্যায়টা থেকে কম অ্যান্সার করতাম। এখন জিজ্ঞেস করেন কেন? বিশ্বাস করেন এই অধ্যায়টা কি? এই অধ্যায়টা হচ্ছে থিওরি। আপনি যতই ভালো লেখেন এই পুরো অধ্যায়টা থিওরি। মানে পুরা মুখস্থ বিদ্যা একটা অধ্যায়। আপনি যতই ভালো থিওরি লেখেন না কেন সমাজের মতো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ছেন, যতই ভালো লেখেন না কেন ৮, ৯, ১০-এ ১০ একটা সৃজনশীলে পাওয়াটা একটু কঠিন। তাইলে যেহেতু ১০-এ ১০ পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, আমরা কি করব? আমরা হচ্ছে একটা টেকনিক কাজে লাগাবো। সেটা হচ্ছে আ মানে টেকনিকটা কাজে লাগাবো কি? যে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম থেকে উত্তর দিব। যেটা হচ্ছে ৩ অধ্যায়। আমরা ৪ অধ্যায় HTML পড়ছি। আমরা HTML পারি। আমরা ৩, ৪ থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। কারণ ওই ২ টা অধ্যায় আপু দিলেই মার্কস। মার্কস কাটার কোনো উপায় নাই। ১০ পাইলে ১০ ই পাবো। এখানে মার্কস কাটার কোনো উপায় নেই। তো আমি বলতে চাই এই অধ্যায়টা একটু বোরিং। হ্যাঁ? মানে আমার কাছে এই অধ্যায়টা আসলেই বোরিং। বিশ্বাস করেন এই অধ্যায়টা পুরোটাই মুখস্থ বিদ্যা। এই অধ্যায়ে চ্যাপ্টার লাগবে মাত্র মানে আপনাদের ক্লাস হবে মাত্র ২ টা। খুবই কম ছোট্ট একটা অধ্যায়।
ছোট্ট অধ্যায় করতে অনেক কম সময় লাগবে। চলেন আস্তে ধীরে সুস্থে আমরা তাহলে আজকে অনেক কথা বললাম। কোন রাইটারের বই কিনবো এটা নিয়ে একটা ভিডিও আছে আপনাদের গ্রুপে, অ্যাডভান্স আইসিটি গ্রুপে কোন রাইটারের বই কিনবেন সেই মানে মোট কথা সেটার একটা ভিডিও আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত পর্ব 1। হ্যাঁ, তো এইখানে মেইনলি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারগুলো কোন কোন ক্ষেত্রে করা হয়, এটাই মেইন কথা। যে আমরা আজকে জানবো যে তথ্য যোগাযোগ প্রযুক্তিগুলো কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। এখন আপনারা কিন্তু এগুলো সব জানেন, এগুলো সবই আপনারা মোটামুটি জানেন। আমি জাস্ট আপনাদের কাছে একটা পুরোটা একটা ধারণা দিব যে এই জায়গায় হয়। আপু আপনি কোনটা বলছেন? মাহবুবুরেরটা কিনতে পারেন, মুজিবুরেরটা কিনতে পারেন, ইচ্ছা। তা আমার নাম যারা ভুলে গেছেন, যাদের আমার নামটা মনে নাই, যাদের আসলে আমাকেই মনে নাই, আগে আমি HTML পড়াইছিলাম, তো এই HTML মানে করানোর সময় অনেকে আমার মানে অনেকের নাম আমার মনে ছিল। আমি অনেকের মনি আজকে আসে নাই, তারেক আসছে, তারেকের নাম আমার মুখস্থ, অনেকের নাম আমার মুখস্থ ছিল। হ্যাঁ, অনেকের নাম আমার মুখস্থ ছিল, তো মোটামুটি অনেকে আমাকে চিনে। আর যারা যারা নতুন তাদেরকে হচ্ছে ওয়েলকাম। তো প্রথম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে আছে বিশ্বগ্রাম। আমরা বিশ্বগ্রাম বলে আজকে একটা টপিক জানবো যে বিশ্বগ্রাম জিনিসটা কি। এখানে লেখা আছে বিশ্বগ্রামের উপাদান সমূহ, মানে বিশ্বগ্রামের যে উপাদানগুলো সেগুলো কি কি সেটা সম্বন্ধে আজকে জানবো। ওকে, এটা আরেকটা পয়েন্ট। এন্ড থার্ডে যেটা আছে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি কি জিনিস সেটা জানবো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, আচ্ছা রোবোটিক্স জানবো। ইন্টারনেট অফ থিংস এটা জানবো। আরেকটা জানবো মহাকাশে অভিযান। মহাকাশ অভিযান মানে হচ্ছে এখানে স্যাটেলাইট সম্বন্ধে জানবো। বিশ্বাস করেন এর মাঝখানে না অনেকগুলো জিনিস আপনারা অলরেডি জানেন, আর বিশ্বগ্রাম জিনিসটা মনে হয় আপনাদের একটু মাথায় থাকার কথা। আমার পয়েন্টটা কি, এই অধ্যায়টা যখন পড়বেন একটু নোট করে পড়বেন, নোট আকারে পড়বেন। ঐশী লেখছে কাঠগোলাপ বাবু, অনেকে কাঠগোলাপ বাবু লিখতেছেন। কাঠগোলাপ বাবুকে অনেকে মনে পড়ছে, কাঠগোলাপ বাবু আজকে পড়েই আসে নাই, আজকে আপু কাঠগোলাপ পড়ে আসে নাই। আচ্ছা আচ্ছা, বিশ্বগ্রাম এটার মানেটা কি, এটা কিভাবে বলবো? গ্লোবাল ভিলেজ, পুরো বিশ্বটা একটা কিসে পরিণত হয়েছে, পুরো একটা ওয়ার্ল্ডের এক প্রান্ত এবং আরেকটা প্রান্ত আমি সহজেই কানেক্টেড করতে পারি, তাহলে পুরো বিশ্বটা কি করছে, একটা গ্রামে পরিণত হয়েছে। আবারও বলি, পুরো বিশ্বটা আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাবে একটা গ্রামে পরিণত হয়েছে। এখন বলতে পারেন কিভাবে আপু, গ্রামে কেমনে একটা ইউনিটি, একটা কমিউনিটিতে পরিণত হয়েছে, এখন এটা কেমনে সম্ভব? আমরা ফেসবুকে এখন এখানে বসে আমরা চাইলেই দেশের আরেক প্রান্ত, আমি বলতেছি না বাংলাদেশের আরেক প্রান্ত, আমি বলছি পুরো ওয়ার্ল্ডের আরেক প্রান্তে কি করতে পারি, যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি, তাই না? কিভাবে? ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, টুইটারের মাধ্যমে। মনে করেন এখানে ফেসবুক দিলাম, এই ফেসবুক হচ্ছে আমাদের সব থেকে পছন্দের জিনিস, কারণ হচ্ছে আপু এই ফেসবুকে হচ্ছে রিলস দেখা যায়। ফেসবুকে কি দেখা যায়? রিলস দেখা যায়। ফেসবুকে অনেককে দেখা যায়, ফেসবুকে অনেক কিছু করা যায়। তো ফেসবুকের মাধ্যমে আমি অর্পি, আমি চাইলেই এখন তারেক সাহেব, এখানে তারেক সাহেব আছে, তারেক সাহেবের সাথে কানেক্টেড হইতে পারি, হইছি আমি অলরেডি। লিভার সাথে কানেক্টেড হইতে পারি আমি, এখানে কেয়ামনি এখানে আসে নাই আজকে, কেয়ামনির সাথে কানেক্টেড হইতে পারি। তারপরে এখানে নিশাত নামের একজন আছে, নিশাতের সাথে কানেক্টেড হইতে পারি। তো এদের সাথে আমি কিভাবে কানেক্টেড, আমি কি জানি এই যে তারেক, এই যে লিভা, এই যে কেয়া, এই যে নিশাত, আরেকজন আছে আল আমিন আলিফ, তো এদের সাথে আমি কানেক্টেড ফেসবুকে। এখন এরা আমার সাথে ফেসবুকে, আমার যে প্রোফাইল সেই প্রোফাইলে এরা সবাই কানেক্টেড, আমার যে ফেসবুকের প্রোফাইল এর মাধ্যমে সবাই কানেক্টেড। এখন কথা হচ্ছে আমি তো জানি না তারেক বাংলাদেশের কোন প্রান্তে থাকে, লিবা বাংলাদেশের কোথায় থাকে আমি জানি না, আমার জানার দরকার নাই। আমি কেয়া কই থাকে সেটাও জানি না, নিশাত কই থাকে সেটাও জানি না, আলামিন সাহেব কই থাকে সেটাও জানি না। তো আপনারা যে কই থাকেন এটা কিন্তু আমার জানা নেই। তো তোমাদের সাথে তো আমি একটা ফেসবুকের মাধ্যমে কানেক্টেড হয়েছি,
তো ফেসবুকটা কিসের একটা প্রভাব? ইন্টারনেটের মাধ্যমে আমি কানেক্টেড হয়েছি। ফেসবুকে আমি কিসের মাধ্যমে কানেক্টেড হয়েছি? ইন্টারনেটের মাধ্যমে। বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় আমি কথা বলতে পারতেছি। এখন মনে করেন এই যে তারেক সাহেব বড় হয়ে সে মাস্টার্স করতে ভালোভাবে ইউএসএ তে চলে গেছে, পিএইচডি করতে গেছে। হ্যাঁ, ধরেন তখন তারেক সাহেব আমাকে বলবে, আপু আমি এখন ইউএসএ থেকে আপনার সাথে কানেক্টেড হচ্ছি ফেসবুকে, দেখেন আমি এত ভালো একটা জায়গায় চলে গেছি। তারেক সাহেব এটা বলবে, আমি এত ভালো একটা জায়গায় চলে গেছি, আমি পিএইচডি করতে চলে গেছি বাহিরে। তো এখন বর্তমানটা এতটা উন্নতির জায়গায় চলে গেছে, আমাদের এখন না আর ওয়েট করা লাগে না। আমরা ফেসবুকের মাধ্যমে যে কোনো, শুধু আমি এখানে ফেসবুক লিখছি, বেসিক্যালি ফেসবুক না, এনি সোশ্যাল মিডিয়া। কারণ আমাদের এখন বর্তমানটায় বেশি ইউজ হয়, যেই জিনিসটা বেশি হয় সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, থ্রেড, স্ন্যাপচ্যাট, মানে এনিথিং এলস যে এটা ইউজ হয়। একজন সিরাজগঞ্জ থেকে ক্লাস করতেছে, দেখেন আপনারা আমার সাথে এখানে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। সো এখন আসি, তো আমাকে এইটা হচ্ছে ভৌগোলিক সীমার মধ্যে, বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে আমি কথা বলতেছি। যদি আমি চাই, আমি ভৌগোলিক সীমার বাহিরে যেও কি করতে পারি? কানেক্ট করতে পারি। তো বিশ্বগ্রামটা কি সবার কাছে কি মোটামুটি ক্লিয়ার যে একটা গ্লোবাল, একটা পুরোটা বিশ্ব ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হয়ে গেছে। এটা আমেরিকা, এটা বাংলাদেশ, এটা ইউকে, এটা ফিনল্যান্ড, এটা ইউরোপের কোনো একটা দেশ, পুরোটা কি হয়ে গেছে? ইন্টারনেটের মাধ্যমে সবাই এক জায়গায় এসে পড়ছে। দ্যাটস দ্য গ্লোবাল ভিলেজ বেসিক্যালি। তো গ্লোবাল ভিলেজটা দেখেন, আমি একটু পড়ে যাই। সারা বিশ্বের মানুষ ভৌগোলিক দূরত্ব থেকেও যদি গ্রামীণ পরিবেশের মতো, গ্রামীণ পরিবেশ মানে একটা গ্রামে যেমন এক গ্রাম পার করলে আরেক গ্রাম দেখা যায়, এই গ্রাম থেকে ওই গ্রাম দেখা যায়, এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ। তো গ্রামীণ পরিবেশের মতো একে অপরের পাশাপাশি থাকতো, তাহলে অর্থনৈতিক, জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের পরিবেশ গড়ে সর্বত্র নিবিড় এবং সমষ্টিক উন্নয়ন সম্ভব হতো। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণার সূত্রপাত মূলত এসব চিন্তাধারাকে কেন্দ্র করে। তাহলে এই যে গ্রামের মধ্যে এক গ্রাম এবং আরেক গ্রাম মোটামুটি কানেক্টেড, তাহলে এই জায়গাটার মাধ্যমেই হচ্ছে বিশ্বগ্রামের ধারণাটা মিললি এখান থেকেই নেওয়া হয়েছে। বিশ্ব কিসে পরিণত হয়েছে? গ্রামে পরিণত হয়েছে। গ্রাম নামটা কেন দিছে, মানে গ্লোবাল ভিলেজ কেন দিছে? আপু গ্লোবাল সিটি দেয় নাই কেন, গ্লোবাল ভিলেজ কেন দিল? এটা 1 নাম্বার অধ্যায় আলিফা। সামিন, যে কোনো কোয়েরি ক্লাসের মধ্যেই করা যায়, আমি সবগুলা কোয়েরি এখানেই নেই, যে কোনো প্রশ্ন আমি এখান থেকেই নেই। সো কোয়েরি যদি কোনো থাকে, কোনো টপিকের কোয়েরি থাকে, তাহলে আপনি এখানেই করতে পারবেন। সো বিশিষ্ট কানাডিয়ান দার্শনিক, দেখি এখন প্রথম যেই ব্যক্তি, হ্যাঁ দেখবেন এদের নাম উচ্চারণ করতে গেলে আপনাদের মনে করেন দাঁত টাত ভেঙে যাওয়ার উপায়। একটু পরে দেখবেন ভার্চুয়াল রিয়েলিটি কে আবিষ্কার করছে, নাম উচ্চারণ করতে গেলে দেখবেন যে আল্লাহ, এই নামগুলো এত কঠিন কেন, এটা বলবেন। সো দেখেন এখানে একজনের নাম আছে, এগুলো এমসিকিউ তে আসে, রিপিটেডলি আবারও বললাম, এগুলা এমসিকিউ তে আসে, এগুলা এমসিকিউ তে আসে, এগুলা এমসিকিউ তে আসে, এন্ড এগুলা এমসিকিউ তে আসে। কি আসে? বিশিষ্ট কানাডিয়ান দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, এই ব্যক্তি হচ্ছে 60-এর দশকে, কোন দশকে? 60-এর দশকে। এই জিনিসগুলোকে আমি এভাবে করলাম, এন্ড এটাকে আমি এভাবে স্টারও দিয়ে দিলাম, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আবারও বললাম, সর্বপ্রথম কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত বিচরণ, স্থান এবং সময়ের বিলুপ্তি ঘটিয়ে সমগ্র বিশ্বকে একটা গ্রামে পরিণত করা যায়, সেই ধারণাটা সবার সামনে উপস্থান করে। তাহলে এখন আমরা এই লাইনটা থেকে দুইটা জিনিস জানতে পারছি। ফার্স্ট যে জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে কানাডিয়ান দার্শনিক একজন লোক, যার নামটা একটু খুব অদ্ভুত কঠিন, আমাদের মতো এত সুন্দর নাম না। এই যে সাইদা, আলিফা, হ্যাঁ আলামিন, এদের নামের মতো এত সুন্দর নাম না, কি জানি নাম, নামটা হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। এই যে এই ব্যক্তি এত বড় নাম, এত বড় নামগুলোই রাখছে, এদের বাবা মা কেমনে যে নাম রাখছে এরাই জানে, এত বড় নাম রাখছে। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান হচ্ছে প্রথম কানাডিয়ান দার্শনিক, যে হচ্ছে 60-এর দশকে প্রথম কি করছে? বিশ্বগ্রাম নিয়ে ধারণা দিচ্ছে। ওকে, পয়েন্টটা ক্লিয়ার। এখন আসি, গ্লোবাল ভিলেজ হলো এমন একটি পরিবেশ বা সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ
পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে এবং নানান ধরনের সাহায্য। ওই যে বললাম, আপনার যদি কাছের মানুষ, দূরের মানুষ, আত্মীয় মানুষ, সবাই যেখানে যেখানে আছে, আমরা কি করতে পারি? গ্লোবাল ভিলেজ বা ইন্টারনেটের মাধ্যমে একজন আরেকজনের সাথে কি করতে পারি? যোগাযোগ করতে পারি। তো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ নিয়ে কোনো কমেন্ট থাকলে করতে পারেন, যে এখানে কোনো জিনিস বুঝিনি আপু, বিশ্বগ্রাম কি এটাই বুঝিনি। কারণ সিটিতে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং দূরে হইতে পারে, তাই দেয় নাই। গ্লোবাল সিটি কেন দেয় নাই? কারণ গ্রামে মানুষের মধ্যে আন্তরিকতা বেশি, সিটিতে মানুষের মধ্যে আন্তরিকতা কম মনে হয়, এর জন্য দেয় নাই। জানি না, এই লোকরে জিজ্ঞেস করতে হবে, মার্শাল ম্যাকলুহানকে আজকে একটা কল দিয়ে জিজ্ঞেস করব, আপনি গ্লোবাল ভিলেজ কেন দিয়েছেন, গ্লোবাল সিটি কেন দেন নাই? আমাদের ক্লাসের একজন কমেন্ট করছে গ্লোবাল ভিলেজ কেন, সিটি নাই কেন। আমি এটা বলবো, ফোন দিব আজকে, ফোন দিয়ে যদি ওরা উত্তর দেয় তাহলে আমি বলবো। এই বাংলাগুলো নোট না, আপনাকে ধারণা রাখতে হবে, আপনি আপনার নিজের মতো ধারণা রাখবেন। ওকে, ঠিক আছে। গ্লোবাল বিশ্বগ্রামের প্রথম যেই উপাদানটা, প্রথম যেই জিনিসটা, সেই জিনিসটা লাগে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া হবে না। বাংলায় এই ওয়ার্ডটা মাথায় রেখেন, ইন্টারনেট ছাড়া আমরা কানেক্টেড হইতে পারবো না। ঠিক আপু বলছেন, গ্রামের মানসিকতা আন্তরিকতা বেশি হয়। হ্যাঁ, এটাই আসল কথা, গ্রামের মানসিকতা আন্তরিকতা বেশি হয় অবশ্যই। সো এখন আসছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে আপনি কিভাবে কমিউনিকেশন করেন একজন আরেকজনের সাথে। কমিউনিকেশন কিভাবে হয়? কমিউনিকেশন মানে কি? যোগাযোগ করার উপায়। তো একটা হইতে পারে টেলিযোগাযোগ, আর একটা হচ্ছে তথ্য যোগাযোগ। টেলিযোগাযোগ মানে হচ্ছে একটা প্রেরক থাকবে, একটা মাধ্যম থাকবে, আর একটা প্রাপক থাকবে, দুই ধরনের। তাহলে এখানে দেখি কি বলছে, তার বিহীন এই প্রযুক্তির কল্যাণে আমরা ইন্টারনেটের পরিষেবাগুলো, ওয়েব ব্রাউজিং এর, ইমেইল, ফ্যাক্স, মেসেঞ্জার, ইমো কে চালাইতে পারে, ভাইবার, গুগল মিট, জুম ইত্যাদির সাহায্যে মুহূর্তের মধ্যে সারা বিশ্বের যে কোনো মানুষের সাথে কি করতে পারি? যোগাযোগ স্থাপন করতে পারছি। তো এই যোগাযোগ স্থাপনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে টেলিযোগাযোগ, আর একটা হচ্ছে তথ্যের যোগাযোগ, ইনফরমেশনের আদান প্রদান। টেলিযোগাযোগ হচ্ছে প্রেরক থাকবে, মাধ্যম থাকবে, একটা প্রাপক থাকবে। আমি প্রেরক, আমি পাঠাচ্ছি, মাধ্যম থাকবে এবং প্রাপকের কাছে সেটা কি হবে? পৌঁছাবে, তারের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে। তো নিয়ম ও নিরাপত্তার বিষয়টি বজায় রেখে তথ্য স্থানান্তর বা শেয়ার করা হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে। ইন্টারনেট এবং ইন্টারনেট নির্ভর সার্ভিস যেমন ইমেইল, সামাজিক নেটওয়ার্কিং মানে সোশ্যাল মিডিয়া, বা যে কোনো ওয়েবসাইট বা ভিডিও কনফারেন্সিং, যেমন আমরা আপনাদের ভিডিও স্ট্রিমিং এর মধ্যে ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস নিচ্ছি যে কোনো একটা মাধ্যমে, না মিটে বা মিট না, একটা মিলি, যে কোনো একটা মাধ্যমে আমরা কি করছি? প্ল্যাটফর্মে, শিখর প্ল্যাটফর্মে আপনি করছেন, জয়েন করে আমাদের সাথে ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, এই অধ্যায়টা একটু বোরিং, আমারও ঘুম আসবে, দ্যাটস অল ফাইন, আমরা ফান করে বলবো। সো বলেন, যোগাযোগের জন্য আপনাদের কাছে সব থেকে কনভিনিয়েন্ট মাধ্যম কোনটা, যেটা দিয়ে যোগাযোগ করাটা মনে হয় যে খুব সহজ? সেটা কি মোবাইল ফোন? মোবাইল ফোনে কি এখন কেউ বেশি যোগাযোগ করে? বলেন তো। যোগাযোগ সব থেকে কনভিনিয়েন্ট ওয়ার্ডটার মানে কি? কনভিনিয়েন্ট সব থেকে সহজ মোবাইল ফোন। হ্যাঁ, ফেসবুক। এখন বলেন, ফেসবুক কি মোবাইল ফোন ছাড়া হয়? না। মিডিয়াটা কি? মিডিয়াটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। ওকে, হোয়াটসঅ্যাপ, ল্যাপটপ, হ্যাঁ ভেরি গুড। ওকে, ইন্টারনেট ছাড়া ইমো, আকাশ মিল্লা বলছি, ইমো, হোয়াটসঅ্যাপ, আপু ফেসবুক, আপনারা এগুলোই বেশি চালান, তাইলে ঠিক আছে, বুঝতে পারলাম। হ্যাঁ, মোবাইল ফোনটা হচ্ছে একটা মাধ্যম, যেটার মাধ্যমে এটা কানেক্টেড হচ্ছে, এবং এগুলো সব কিছু চালানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে ইন্টারনেট। চিঠি, আপু চিঠি পাঠাবে? আরে চিঠি অনেক আগে ছিল, অনেক আগে ছিল চিঠি। আপনাদের যুগে এখন আর কেউ চিঠি পাঠায় না। কারণ কি জানেন? চিঠি পাঠায় না কেন জানেন? কারণ আমরা হচ্ছে জাতি হিসেবে সব থেকে অধৈর্য মানুষ। আমরা জাতি হিসেবে সব থেকে অধৈর্য মানুষ, তাই হচ্ছে চিঠি দেওয়া যাবে না। কারণ আমরা অপেক্ষা করতে জানি না, আমাদের অপেক্ষা জিনিসটা ভালো লাগে না, তাই আমরা চিঠির জন্য অপেক্ষা করি না। এখন আমরা মেসেঞ্জারে মেসেজ না দেখলে চেতে যাই, মেসেঞ্জারে মেসেজ পাঠানোর পরে মেসেজ দেখে না, এটার জন্য আমরা চেতে যাই। আমরা অধৈর্য একটা জাতি।
সো আমরা আমাদের বাবা মাকে জিজ্ঞেস করেন, আপনাদের বাবা মাকে যেয়ে জিজ্ঞেস করেন, আপনাদের বাবা মা হচ্ছে ধৈর্যশীল মানুষ, মানে আমাদের বাবা মা ধৈর্যশীল মানুষ, আমি অধৈর্য মানুষ। সো আমরা অধৈর্য পাবলিক, আমরা কারোর জন্য কোনো অপেক্ষা করি না। এখন আসি কর্মসংস্থান, কর্মের জন্য, কাজের জন্য বর্তমানে কিভাবে ইন্টারনেটটা ব্যবহার করা হয়। বর্তমানের অনেক জব আছে রিমোট জব। রিমোট ওয়ার্কটার মানেটা হচ্ছে রিমোট, বাসায় বসে কাজ করতে পারবো, রিমোট জব বা হাইব্রিড জবও আছে। এটার মানে কি আমি বাসায় বসেই কাজ করতে পারি। আমি কি করতে পারি? বাসায় বসেই কাজ করতে পারি। কর্মসংস্থান, এখন কাজের জন্য মানুষ অনেক হাহাকার করে। আপনার যদি স্কিল থাকে, মানে আপনার যদি স্কিল যদি থাকে, তাহলে আপনাকে কোনো জায়গায় কি করতে হবে না, কোনো জায়গায় পিছিয়ে পড়তে হবে না। তো প্রথম কাজ হচ্ছে আপনার স্কিলটা। নিঝুম চন্দ্র, আপু ভালো আছি, স্কিল করতে হবে। স্কিলটা মানে কি? স্কিল বাড়াইতে হবে। এখন স্কিল কিভাবে বাড়াবো? আপনাদের এখন একটা বিশ্বাস করেন, আপনারা তো এসএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনারা এসএসসির পরে এইচএসসি তে ওঠার এই মাঝখানের যে গ্যাপটা পাচ্ছেন, এই যে বিশাল গ্যাপটা পাইলেন না, এই যে পাচ্ছেন, এখনো পাচ্ছেন, এখন পর্যন্ত কলেজে উঠেন নাই, শুরুর দিকে যান নাই, এই যে বিশাল গ্যাপটা পাচ্ছেন, আপনাদের কিন্তু লার্নিং এর অনেক উপায় ছিল। আমি জানি না আপনারা কয়জন কতটুকু কি শিখছেন, অবশ্যই অ্যাডভান্স আইসিটি কোর্স করতেছেন, সামনের জন্য অনেক কিছুই করতেছেন। বি ক্রিয়েটিভ, আমরা অনেক কিছু শিখতে পারি, তাই না? অনেক কিছু শেখার উপায় আছে। তো কর্মসংস্থানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক দেশের নাগরিক ভিন্ন ভিন্ন দেশের নাগরিকের সাথে কাজ করতে পারে বা কথা বলতে পারে। বাংলাদেশে বসে এটাকে বলে আউটসোর্সিং। একদম যদি এটাকে বলি আউটসোর্সিং করা। আউটসোর্সিং মানে হচ্ছে এক দেশে বসে আরেক দেশের কাজ করা। বিশ্বব্যাপী জনপ্রিয় কিছু মার্কেট প্লেস আছে যেখানে এই কাজগুলো পাওয়া যায়, এবং আপনি যদি আপনাদের কি করেন, যে কাজের মানে আপনার যে স্কিল গুলো আছে সেগুলো যদি লেখেন, সেই অনুযায়ী আপনি কাজ পেয়ে যাবেন। সেরকম কিছু আছে, এখানে আছে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এরকম কিছু আছে ইত্যাদি। ডেটা অ্যানালাইসিস, কপিরাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং গুগল অ্যাডভান্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, রিসার্চ অ্যান্ড সার্ভে, আর লাস্টে আছে আর্টিকেল ব্লগ। আর্টিকেলে ব্লগ লেখে, অনেকে ব্লগ লেখে, আর্টিকেল লেখে, এই আর্টিকেল গুলো অনেক জায়গায় যায়। তো এই আর্টিকেল ব্লগ গুলো আছে, এগুলো রাইটিং করে নানা ধরনের বৈচিত্র্যময় কাজ করা যায়। সো বি ক্রিয়েটিভ, এটাই হচ্ছে কথা। এগুলো কি সব না? এগুলো সব না, এগুলো একটা ওয়েবসাইট, এগুলোর মাধ্যমে কাজ পাওয়া যায়। আপনারা আপওয়ার্ক দিয়ে আজকে গুগলে যে সার্চ দেন, ফাইবার দিয়ে আজকে গুগলে যে সার্চ দেন, পাওয়া যাবেন নিজেরাই। এখানে আপনি আপনার একটা প্রোফাইল তৈরি করেন যে আমি এগুলো পারি। এমন প্রোফাইল তৈরি করেন না যে আপু আমি ঘুমাইতে পারি। অনেকে লিখবে আমি ঘুমাইতে পারি, আমি খাওয়া দাওয়া করতে পারি, আমি বসে বসে সময় কাটাইতে পারি, এই অনুযায়ী কোনো কাজ আছে কিনা। না, এগুলো দেওয়া যাবে না। আবার বুঝতে পারছেন? এগুলো দেওয়া যাবে না, ভালো কিছু কাজ দিতে হবে যেটা আসলেই কাজে দিবে জীবনে। আচ্ছা, ঠিক আছে, গ্রাফিক্স এর কাজ শিখতে পারেন, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপের কাজ শিখতে পারেন, এগুলার কাজ শিখতে পারেন। এগুলার ফ্রি ইউটিউবের রিসোর্স আছে, অনেক রিসোর্স আছে, শিখেন। শিখতে চাইলে তো জগৎ জুড়ে অনেক কিছু শেখা যায়। এন্ড শিক্ষা, ভাই শিক্ষার জন্য সব থেকে বেশি অনলাইন ভালো। এটার এটার এটা যদি শিক্ষার জন্য, আইসিটির জন্য বলি যে আপনারা ক্লাস করতেছেন, আপনারাই জানেন না যে আপনারা এখানে ক্লাস করতেছেন। তো এখানে কি হলো, বিশ্বকর্মের ধারণায় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, কারণ সত্যিকারের শিক্ষাই একজন মানুষকে সমাজ এবং পরিবেশের মাধ্যমে সচেতন, মুক্ত চিন্তায় বিশ্বাসী, উদার বিশ্ব নাগরিক হতে সাহায্য করে। 2020 সালে পৃথিবীব্যাপী কোভিড-19 যেটা ছিল, সংক্রমণের সময় পৃথিবীর বেশিরভাগ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম বন্ধ না রেখে অনলাইন শিক্ষা ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছে। অবশ্যই শিক্ষকরা নিজ ঘরে বসে অনলাইনের বিভিন্ন অ্যাপ, এর মাঝখানে আমি নিজেও করছি, হ্যাঁ আমি নিজেও করছি, গুগল মিট, ওয়েবএক্স, ফেসবুক মেসেঞ্জার, ইমো, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, জুম ইত্যাদির মাধ্যমে লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের কি করছেন, পাঠদান করছেন। সো এইখানে অনলাইন ক্লাস কে কে করছেন? এখন তো করতেছেন। কোভিড এর টাইমে স্কুল কলেজের অনলাইন ক্লাস কি হয়েছে? হয়েছে তো মনে হয়। তাহলে করছেন না? শিখো, এটা তো হচ্ছে মানে মাধ্যম,
এগুলো বলে মাধ্যম, গুগল মিট। আমি নিশাত তাবাসসুম বলছি, আপু আমি করছি অনলাইন ক্লাস, আমি করছি আয়েশা। ওকে, আপনারা কোভিড-19 এর সময় কোন ক্লাসে ছিলেন? আপনারা এখন আছেন এসএসসি তে। কোভিড-19 এর সময় কোন ক্লাসে ছিলেন? হঠাৎ করে কোভিড-19 এর কথা মনে পড়ে গেল আমার। কোভিড-19 টা খুব বাজে একটা সময় ছিল আমাদের সবার জন্য, না? বাসায় থাকতাম, এটা করতাম, সেটা করতাম। ক্লাস 6 এ ছিল। ক্লাস 6 এ লিখছে, হ্যাঁ ক্লাস 6 লিখছে, অনেকে লিখতেছে ক্লাস 6 7 আপু, অনেকে লিখছে 5। আল্লাহ, আপনারা কি এক একজন এক এক ক্লাসে পড়েন নাকি? একজন লিখছে ক্লাস 6, একজন লিখছে ক্লাস 5, একজন লিখছে ক্লাস 6 7। আচ্ছা, চিকিৎসার ক্ষেত্রে আপনারা এটা মনে হয় ছোটবেলায় চিকিৎসার ক্ষেত্রে যেটা হচ্ছে কি, চিকিৎসা এখন সবথেকে সহজ হয়েছে। যেমন আমি এখন একটা মজার জিনিস শেয়ার করি। যেমন আমি আজকে একটা কি করছি, সিরিয়াল নিছি। সিরিয়ালটা নিছি কালকের জন্য, বেসিক্যালি আমার আম্মুর জন্য। তো সিরিয়ালটা নিছি কিভাবে? অনলাইনে গেছি, যেই মেডিকেলে দেখবো, আমার আম্মুর জন্য নেওয়া। তো সেখানে হচ্ছে পপুলার মেডিকেল, হ্যাঁ? গিয়ে টাং, টাং করে আমার নাম দিলাম, আমার অ্যাড্রেস দিলাম, আমার ফোন নাম্বার দিলাম, আমার সবকিছু দিলাম, সিরিয়াল নেওয়া শেষ। বিশ্বাস করেন, আমাদের আম্মুদের সময় বা আপনাদের আব্বু-আম্মুদের সময় এই সিরিয়ালটা অনলাইনে নেওয়া যেত না। যে গিয়ে রিসিপশনে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে সিরিয়ালটা নিতে হইতো। আবার আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনার ইমার্জেন্সি কোনো একটা ডক্টরের সাথে কানেক্ট হওয়া লাগবে, ইমার্জেন্সি এখনই একটা ডক্টরের সাথে কানেক্টেড হওয়া লাগবে। সেটাকে টেলিমেডিসিন একটা উপায় বলে। সেই টেলিমেডিসিনের মাধ্যমে আপনারা কি করতে পারেন? চাইলাম আমেরিকার ডাক্তারের সাথেও কানেক্ট হইতে পারবেন। টাকা লাগবে বেশি মনে হয়। না, আমেরিকার ডাক্তারের সাথেও কানেক্টেড হইতে পারেন, বাট এটা টাকা লাগবে। যাই হোক, মানে এটা সম্ভব না বেসিক্যালি, বাংলাদেশের জন্য মনে হয় না পসিবল। বাংলাদেশের ডাক্তারের সাথে আপনারা কানেক্টেড হইতে পারেন যেখান থেকে যেটা চান। তো এটা কিভাবে কানেক্টেড হবেন? যে কোনো কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইট গুলো আছে, সেখান থেকে আমরা কি করতে পারি? কানেক্টেড হইতে পারি। এখন বলতে পারেন, আপু উনারা আমাদের এক্স-রে রিপোর্ট কেমনে দেখবে? আপনারা এক্স-রে রিপোর্ট গুলো তাদেরকে দিলে তারা ওই অনুযায়ী দেখে। হ্যাঁ, তারা না বুঝে, তারা এক্স-রে রিপোর্ট দিলে ওইভাবে দেখে। আমরা এক্স-রে কিভাবে করব? এক্স-রে করাইতে তো বাবা, এক্স-রে তো আর অনলাইনে করা যাবে না। মানে এক্স-রে করতে হইলে তো মেডিকেলে যাওয়া লাগবে। এটা এতটাও আমরা এতটাও উন্নতি হই নাই, ঘরে বসে এক্স-রে করায় ফেলাবো। হ্যাঁ, সেটা সম্ভব না। এটার জন্য যাওয়া লাগবে। তো মোটামুটি এটাই, যে পৃথিবীতে এমন অনেক এলাকা আছে যেখানে চিকিৎসা সেবা পাওয়া যায় না। এটা মেইনলি হচ্ছে আমাদের যে গ্রামে এটা অনেক বেশি প্রচলন আছে। আপনারা জানেন কিনা জানি না। আমি গ্রাম বলতে একদম পাড়াগা যেটাকে বলা হয়, একটু প্রত্যন্ত অঞ্চল যেটাকে বলে, সেখানে চিকিৎসা সেবাটা এতটা উন্নত না। তাদের কাছে এত সুন্দর মানের উন্নত চিকিৎসা সেবা এখনো হয়তো পৌঁছাতে পারে নাই। তো ওই উন্নত মানের চিকিৎসা সেবা তারা পায় না। তো তার জন্য তাদের কাছে এই টেলিমেডিসিন উপায়টা হচ্ছে সবথেকে বেস্ট উপায়। তো রোগীদের নিকটস্থ কি করা হয়? হাসপাতালে দিনে 2-3 দিন লেগে যায় এ ধরনের মানুষের কাছে চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার জন্য টেলিমেডিসিন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেলিমেডিসিন বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে বোঝায়। এর মূল কথা হলো তথ্য প্রযুক্তি, মানে ইন্টারনেট বা যে কোনো ডিভাইস ব্যবহার করে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় মানে হচ্ছে দরজায়, দোরগোড়ায় বলতে বলছে খুব কাছে, দোরগোড়ায় খুব কাছে পৌঁছে দেওয়াটাকেই বলা হচ্ছে টেলিমেডিসিন। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। এখন দেখেন, চিকিৎসার জন্য এখানে থেরাপি নোটস আছে, আর এপিক বলে একটা জিনিস আছে, আরো আছে, খালি থেরাপি নোটস এপিক না। কেয়ার 360 আছে, তারপরে নেক্সট জেন আছে, তারপরে হচ্ছে অ্যাম্বুলেটরি আছে। যে কোনো একটাতেই আপনারা যেতে পারেন, এরকম সফটওয়্যার আছে যে কোনো ধরনের। তো ইলেকট্রনিক হেলথ রেকর্ড মানে কি জানেন? আপনার হেলথের যত সমস্যা সেইটার রেকর্ড গুলো কি করতে হবে? সেটার রেকর্ড গুলো এখানে রাখা হবে। তো এই ব্যবস্থাপনায় ডেটাবেজে রোগীর সকল তথ্য সংরক্ষিত থাকে। রোগী তার EHR ব্যবহার করে যে কোনো স্থান থেকে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট এবং চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি কোন স্থানে বসে পেতে পারেন। আর এই ধরনের জন্য যে সফটওয়্যার গুলো আছে, যেটার মধ্যে আসলে আপনার এই যত EHR মানে ইলেকট্রনিক হেলথ রেকর্ড যেগুলো আছে, আপনার যে রেকর্ড আপনার আগে
কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। ডায়াবেটিক্স এর একটা থাকে, ডায়াবেটিক্স এর একটা রুলস আছে। কখন ডায়াবেটিক্স রোগীদের দেখবেন ওদের অলওয়েজ না একটা নিয়মিত ডায়াবেটিক্স এর আপ ডাউন করে, কখনো ডায়াবেটিক্স উপরে কখনো ডায়াবেটিক্স নিচে। তো এইগুলোর একটা রেকর্ড থাকা লাগে ডায়াবেটিক্স রোগীদের। তো এই রোগীদের একটা রেকর্ড থাকা দরকার, এগুলোর জন্য আপনারা এগুলো ইউজ করতে পারেন। এখন আসে অফিস। অফিস আপনারা 9-10-এ 2টা পড়ে আসছেন, বলেন অফিস গুলা কোন কোনগুলা? 2টা অফিস পড়ছেন যেগুলা কাজে লাগে, অনেক কাজে লাগে। মাইক্রোসফট অফিসের কিছু সফটওয়্যার জানেন আপনারা? কি কি? জি, এপিক একটা সফটওয়্যার। হ্যাঁ, এমএস অফিস, ভেরি গুড নিঝুম। মাইক্রোসফটের অফিস পড়ছি আপু আমরা। আচ্ছা, মাইক্রোসফট এক্সেল পড়ছি। হ্যাঁ, এগুলো অফিসিয়াল কাজে লাগে। এই সফটওয়্যার গুলো কিসের জন্য কাজে লাগে? অফিসিয়াল যে কোনো কাজে লাগে। এছাড়াও আরো কিছু আছে, ড্রপবক্স আছে, গুগল ড্রাইভ আছে, মাইক্রোসফট এজ আছে, গুগল ওয়ার্ক স্পেস আছে। তাহলে এখানে আছে অফিস 365, এটার মধ্যে অফিসের সবকিছু বোঝাচ্ছে। অফিস 365 এর মধ্যে অফিস রিলেটেড যে সফটওয়্যার গুলো সেটা বোঝাচ্ছে। গুগলের ডক্স আছে, গুগল ডক বলা হয়, গুগলের ওয়ার্ক স্পেস বলা হয়। গুগল ড্রাইভে যে কোনো ফাইল ফোল্ডার রাখা যায়, যে কোনো ফাইল, যে কোনো ছবি, যে কোনো ভিডিও, যে কোনো মুভি, যে কোনো কিছু যদি সংরক্ষণ করতে চান ড্রাইভ। কিন্তু ড্রাইভের স্পেসটা আসলে অনেক কম, বেশি জিনিস রাখতে হলে পরে আবার ডিলিট করে দেওয়া লাগে। স্পেস কেনা যায়, যদি কিনতে চান তাহলে স্পেস কেনা যায়। গুগল ড্রাইভ মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেমোরি কার্ডের মতো। মেমোরি কার্ডটা মানে হচ্ছে ভার্সন, সুমাইয়া এটা ভার্সন বুঝাচ্ছে। মেমোরি কার্ডে যেমন আগে আমাদের 8 জিবি, 12 জিবি, 19 জিবি ছিল বা এরকম, এখন তো 32 জিবি, 128 জিবি এরকম আছে। গুগল ড্রাইভেও এরকম একটা স্পেস আছে নির্দিষ্ট, এখানে টেরাবাইট পর্যন্ত কেনা যায়। তো এইভাবে হচ্ছে আপনারা কি করতে পারেন, জিনিসটা করতে পারেন। আচ্ছা, তো সংরক্ষণ করতে পারি, এই যে লিখছে যে কোনো কিছু সংরক্ষণ করতে পারি আমরা। তাহলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কাজ করতে পারি, এবং অফিস সব ধরনের মিটিং এর ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেও প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারি। ভেরি গুড। মজার টপিকটা এখন আসেনি, মজার টপিকটা এখানে পড়বো, একটু পরে আসতেছে। এখন যে জিনিসটা হচ্ছে স্মার্ট হোম। স্মার্ট হোম মানে কি জানেন? স্মার্ট হোম মানে হচ্ছে টার্ন অন দ্য লাইট, টার্ন অফ দ্য লাইট, টার্ন অন দ্য এসি। ব্যাপারটা হচ্ছে অ্যালেক্সা, অ্যালেক্সা প্লিজ প্লে দ্য সং। আপু আপু আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলতেছেন? এটাই বলবেন এখন, তাই না? এটাকে মনে হচ্ছে ভয়েস রিকগনিশন, যে ভয়েস এর একটা সিস্টেম থাকে। আপনি আপনার রুমে বসে, এটা অবশ্য বাংলাদেশে নাই, বাইরের দেশের ঘর পরিষ্কার করার জন্য রোবট চলে। রোবটের ব্যবহার হয়, রোবট ঘরের সকল কাজ করে। বাইরের দেশের, বাংলাদেশে এটা একদমই নাই, যেটা সত্যি কথা। বাংলাদেশে কেউ আসলে এখন করে কিনা আমি জানি না, হয়তো হয়, আমি জানি না। আমি সচরাচর আমরা যারা মানুষজন তারা হচ্ছে এটা ব্যবহার করি না। যেমন আমরা বলি টার্ন অন দ্য লাইট, লাইটটা টার্ন হয়ে গেছে, ওয়াও, টার্ন অফ দ্য লাইট, লাইটটা অফ হয়ে গেছে। কেমনি? ভয়েস রিকগনিশন করে, ভয়েসটাকে চেনার উপায়। ভয়েসটাকে আপনি যখন বলতেছেন, এটা বলে হোম সিমুলেশনও বলা হয়, বা হোমের অটোমেটিক একটা সিস্টেম থাকে। তাইলে এই হোম অটোমেটিক সিস্টেমে আমি যদি বলি এসিটা অফ করো, এসিটা অন করো, এটা করো, এই সকল কাজগুলো আমি এখানে বসে করব। এটার অসুবিধা কি জানেন? এটার অসুবিধা হচ্ছে আমরা আইসা হয়ে যাবো এটা যদি হয়। বাঙালিরা হচ্ছে এমনি অলস জাতি। মনে করেন এটা যদি আমাদের বাংলাদেশে হতো, আমরা তো বিছানায় বসে বসে বলতাম টার্ন অন দ্য এসি, এসিটা অন হয়ে যাও, টার্ন অন দ্য ফ্যান, ফ্যান অন হয়ে যাও। আর বাসায় ঘরের মধ্যে বসে বসে এগুলো করতাম। ওইখানে যা বলতাম রোবট আমার জন্য খিচুড়ি নিয়ে আসো, রোবট আমার জন্য খিচুড়ি রান্না করবে। হ্যাঁ আছে, আফসোনা আছে। তো বাসস্থান মানুষের মৌলিক চাহিদা, কিন্তু নিজ ঘরে, এই যে এটা বলে রিমোট কন্ট্রোল সিস্টেম, যেটা হয় এটা বাংলাদেশে খুব কম, কিন্তু বাহিরের দেশে দেখবেন একটা, এটা না বাংলাদেশেও আছে, ওয়েট আ মিনিট, এটা বাংলাদেশেও আছে। আজকে যে দেখবেন একটা ক্লিনার টাইপের আছে, একটা গোল থাকে, হ্যাঁ ওইটা না ঘুরে 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 আপনার ঘরের যে জায়গায় ময়লা আছে ওনা একা একা যে সব ময়লা কালেক্ট করে নিয়ে আসবে। ঘর ঝাড়ু দেওয়া লাগে না। এখন জগৎ অনেক উন্নত হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া লাগে না।
সো নিজ ঘরে অবস্থান থেকে দূরবর্তী দেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সামনাসামনি কথোপকথন থেকে শুরু করে রিমোট কন্ট্রোলিং এর পদ্ধতিতে নিরাপত্তা ব্যবস্থা, কক্ষের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি, ওরে বাবা, এই যে লাইটিং সিস্টেম, ঘরে বসেই বাজার করা, চিকিৎসা সেবা গ্রহণ করা, চিত্ত বিনোদন ইত্যাদি সবকিছু আধুনিক হয়ে গেছে। এই ধরনের সুবিধা সমূহ বাসস্থান কি বলা হয়? স্মার্ট হোম, বা পদ্ধতির নাম হচ্ছে হোম অটোমেশন সিস্টেম। অটোমেশন মানে হচ্ছে একা একা, মানে যে অটোমেটিক্যালি এটা কি করতেছে, পরিচালনা করতেছে, তাহলে এটাকে বলে হোম অটোমেশন সিস্টেম বলা হয়, তাই না? তাহলে এই যে ও এখানে এই যে লোকের মধ্যে সব আছে, গুগল, ইয়াহু, ইউটিউব। এখন কিন্তু টিভির মধ্যে বাজারটা কে করবে? বাজারটা অর্ডার করবে, নিয়ে আসবে বাসার সামনে। এটা অবশ্যই এখনো হয়, বা এটা বোধহয় এখনো হয়, তাই না? তো স্মার্ট হোম হলো এক ধরনের ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট, যেখানে বসবাসের জন্য সব উপযোজন পাওয়া যায় এবং গ্রাহকের ব্যবহার্য দ্রব্যাদিগুলোর গুণগত মান নিশ্চিত করা এ সংক্রান্ত সেবা প্রদান করা হয়। এখানে হচ্ছে মোশন সেন্সর থাকে এবং ক্যামেরা থাকে। মোশন সেন্সর মানে হচ্ছে আপনার যে কোনো মানে যে কোনো জিনিস, মোশন সেন্সরটার ওয়ার্ডটার মানে কি, আপনার মোশন মানে আপনার গতিবিধি চলাচলটাকে, সেন্সর ওয়ার্ডটার মানে কি, এটা কি নিয়ন্ত্রণ, সেন্সর, সেন্স, উদ্দীপনা, সেন্সর, মোশন সেন্সর এবং স্মার্ট হোম সেটা ওটা কানেক্টেড থাকে স্মার্ট হোমে। তো এইটার মাধ্যমে আপনার সবকিছু ওরা শুনতে পারে। আমাদের জিনিস হচ্ছে তিনটা, এটা হচ্ছে দেখা, শোনা, আর এটা কি বলা, না ব্যাপারটা হচ্ছে এটা ঘ্রাণ, যে জিনিসটা নিচ্ছি, উদ্দীপনা। তো এটা পুলিশ কন্ট্রোল রুম কিংবা প্রাইভেট সিকিউরিটি কোম্পানির সাথে যুক্ত থাকে বলে বাসস্থানটি সার্বক্ষণিক নজরদারিতে থাকে, বাসস্থানের নিরাপত্তা সুরক্ষিত থাকে। হোম অটোমেশনে ব্যাপক আর্থিক বিনিয়োগ হয়, রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল এবং ব্যক্তিগত গোপনীয়তার হস্তক্ষেপ, কণ্ঠস্বর এবং ভয়েস নিয়ন্ত্রিত হয়, যেটা আমি বললাম, ডিভাইস ব্যবহারে বিড়ম্বনা ইত্যাদি সীমাবদ্ধ থাকা সত্ত্বেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। সমস্যাটা তো সেখানে অনেক টাকা লাগে, এটা হচ্ছে অসুবিধা, আর্থিক বিনিয়োগ লাগে, এটা রক্ষণাবেক্ষণে ঝামেলা হইতে পারে, কারণ সবাই এটা রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল, যারা দক্ষ তারা করবে, এছাড়া পারবে না, এগুলো হচ্ছে অসুবিধা। এন্ড আবার আরেকটা কথা হচ্ছে যে মানে এখানে ব্যক্তিগত গোপনীয়তা হস্তান্তর হয়ে যায়। কারণ কি জানেন, আপনার ঘরের এই কন্ট্রোল রুমটা হয়তো পুলিশের কন্ট্রোলেও থাকতে পারে, যে কোনো সার্ভিস কন্ট্রোল রুমে থাকতে পারে, সে কিন্তু কন্ট্রোলে নিয়ে নিতে পারে চাইলে। ওই থাকে না, মানুষের তো হ্যাকিং এর স্বভাব আছে, কন্ট্রোল দরকারে হ্যাক করে ফেলবে। আরে আপনার সিসিটিভি ক্যামেরা, এই ক্যামেরা, যে কোনো ক্যামেরা লাগা রাখছেন, অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সো এটা হচ্ছে নিরাপত্তার একটু সীমাবদ্ধতা আছে, যেটা বুঝাইলাম। ওকে, সো এখন আসছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট উপায়, ডেটা প্রসেসিং বা যে কোনো বিপণনে লাগে। ব্যবসা বাণিজ্য এখন সবাই আমরা অনলাইনে ব্যবসা বাণিজ্য করি, সবাই জানি, যেটাকে বলা হয় ই কমার্স। এটা আপনারা ছোটবেলায় পড়ে আসছেন। ই কমার্স ওয়েবসাইটে পণ্যের গুণগত মান, ছবি এবং মূল্য সম্পর্কিত তথ্য উল্লেখ থাকে। ই কমার্স সবাই জানেন, ই কমার্স হচ্ছে এখন বর্তমানে সব থেকে বেশি। এছাড়াও আলিবাবা আছে, অ্যামাজন আছে, নানান ধরনের জায়গা আছে, আলিবাবা বিক্রয়.com আছে, দারাজ হচ্ছে সব থেকে বাজে প্রোডাক্ট দেয়। বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন ব্যবহৃত হয় ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটি এক ধরনের ইলেকট্রনিক লেনদেন। আচ্ছা, তাইলে আমার পয়েন্টটা হচ্ছে কি, পয়েন্টটা হচ্ছে যে এখানে এগুলোর জন্য ব্যবহার করে। এখন আমার মজার জিনিসটা কি জানান, মজার জিনিসটা হচ্ছে যে ইনটা আমাদের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে এখন আমরা একটু পড়বো। আপু, মুক্ত ফুড পান্ডা আছে ফুটপাতে, দারাজ অনেক ভুয়া। হ্যাঁ, দারাজ হচ্ছে বাজে একটা প্রোডাক্ট দেয়, ঠিক বলছেন। তো প্রতিটা ব্যাংকের ই ব্যাংকিং ব্যবস্থা আছে, যে অনলাইন ব্যাংকিংটার মধ্যে কি বুঝায় বলেন তো? আমরা চাইলে অনলাইন ব্যাংকিং কি করতে পারি, কার্ড দিয়ে যে কোনো জায়গা থেকে কি করতে পারি, টাকা উঠাতে পারি, যে কোনো জায়গায় অনলাইন ব্যাংকিং এর সুবিধা নিতে পারি। সংবাদ, একটু সংবাদও পেতে পারি, সংবাদগুলো ইন্টারনেটের মাধ্যমে যে কোনো নিউজ পাওয়া যায়। এর মাঝখানে দুর্যোগ, যুদ্ধ, দুর্ভিক্ষের সংবাদ সারা পৃথিবীর মধ্যে তোমার রিসেন্টলি একটা খুবই বড় ট্র্যাজেডি আমাদের উপর থেকে চলে গেছিল, খুবই রিসেন্টলি, তাই না? তো সেই নিউজটাও আমরা এখন আমাদের মেইন জিনিসটা আমি আসতেছি, এটা আমাদের মেইন টপিক। এতক্ষণ ধরে যেগুলো পড়লাম সেগুলো অনেক কিছুই পড়লাম। রিসেন্টলি একটা নিউজ নিয়ে আমি মনে হয় আগেও কথা বলছি, অনেক ক্লাসেই কথা বলছি, যে কি নিয়ে, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কথা বলছিলাম, অনেক জায়গায় কথা বলছি অলরেডি। হ্যাঁ, তো এইখানের নিউজটা অনেক ছড়াইছে, অনেক দেশ পর্যন্ত গেছে, অনেক দেশ শোক
জানাইছে বা অনেক দেশ নিয়ে কথা হয়েছে। মৃত্যু জিনিস হচ্ছে অনিশ্চিত, কখন কোথায় কিভাবে কার কপাল আছে আমরা জানি না। এটা হচ্ছে প্রথম কথা। সো অবশ্যই আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে দোয়া করা, আমাদের হাতে আছে কথা বলা, বাকি এটাই হচ্ছে কথা, যে আমরা যে কথা বলি বা কি যেটাই করি না কেন, আমরা ফ্লাইটের দোষ দিতে পারি, আমরা পাইলটের দোষ দিতে পারি, আমরা প্লেনের দোষ দিতে পারি, আমরা ওই সরকারের দোষ দিতে পারি, আমরা সেই সরকারের দোষ দিতে পারি, আমরা এখন ইউনূস সরকারকে দোষ দিতে পারি। মানে আমরা তো আসলে মানুষটাই এমন যে আমরা অনেক দোষ টোষ দিতে দিতে অভ্যস্ত। তো আমরা এই সরকার কেন এটা করে নাই, ওই সরকার কেন এটা করে নাই, আমরা অনেক দোষ দিই। সো দোষ দেওয়া যাবে না, দোষ দেওয়ার দরকার নেই, কারণ আমরা জানি না আসল ঘটনা কি, তাই না? আসি। সো ভার্চুয়াল রিয়েলিটিটা মানে কি? ভার্চুয়ালকে রিয়েলিটিতে আনতেছি, ভার্চুয়াল ভাবে আমি রিয়েলিটিটাকে কি করতেছি, ভার্চুয়াল ভাবে আমরা রিয়েলিটিটাকে ফিল করতেছি। মানে আমি আসি জগৎটায় বাস্তবে, কিন্তু আমি ভার্চুয়ালিতে অনেক জায়গায় চলে যাচ্ছি। কেউ 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 কি বসুন্ধরার টগি ফান ওয়ার্ল্ডে গেছেন টগি ফান ওয়ার্ল্ডে? ওখানে দেখবেন এভাবে এইটাকে এভাবে এরকম একটা পরে মানুষ গেম খেলে, এরকম গেম খেলে টগি ফান ওয়ার্ল্ডে। মানে এই টগি ফান ওয়ার্ল্ডের কাহিনীটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমি নিজেও গেছি এরকম টগি ফান ওয়ার্ল্ডে। কি হয় জানেন? একটা চশমা পরে, এরকম চশমা পরে পোলাপাইন খেলে, এরকম কি জানি রেস খেলে, এরকম রেস আছে। সো টগি ফান ওয়ার্ল্ডে যেমন আমার মনে হচ্ছে আমি ড্রাইভিং করতেছি, আমি গাড়ি চালাচ্ছি, রেস যেটাকে বলা হয় বাইক রেস করতেছি। সো এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটিটার মেইন জিনিসটা হচ্ছে আমি বাস্তবে বসে ভার্চুয়াল ভাবে কোনো একটা জিনিস কৃত্রিম ভাবে, এটাকে বলে কৃত্রিম ভাবে কোনো একটা জিনিস করতেছি। একটু ব্যাপারটা একটু বসে দেখে আসি। এটা বলে কৃত্রিম বাস্তবতা। অর্থগত অর্থে হচ্ছে শব্দটি যদিও স্ববিরোধী, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যেটি বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে। যেমন আমার মন চাইলো আমি এখন বর্তমানে এখানে বসে ঘুরে আসবো, কোথায় ঘুরে আসবো, নেপাল ঘুরে আসবো, একটা ফিল নিব নেপালের। ভার্চুয়াল রিয়েলিটির পক্ষে এটা সম্ভব, কিন্তু আপনি আসলে কিন্তু নেপালে যান না, আপনি এখন আছেন বাংলাদেশে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ভার্চুয়াল ভাবে কোথাও ঘুরে আসলাম, ভার্চুয়াল ভাবে ড্রাইভিং করলাম, ভার্চুয়াল ভাবে কোনো একটা কিছু করলাম। তখন একটা কল্পনার জগতে থাকি আমরা, কল্পনার জগৎ, সেটাকে আমরা ফিল করি। অনেক সময় বিশেষ ধরনের চশমা বা হেলমেট পরা হয়, হ্যাঁ এটা মাস্ট পড়তে হয়। ভার্চুয়াল রিয়েলিটি এখানে বসে বসে এরকম করলেই যাওয়া যাবে না, এর জন্য একটা গেট আপ লাগে। গেট আপ মানে হচ্ছে এই যে আমি যেমন আপনাদের ক্লাস নেওয়ার সময় এই যে একটা সুন্দর শিখর একটা টি শার্ট পরে আসে, এরকম একটা গেট আপ লাগে, হচ্ছে মানে ড্রেসিং লাগে। তো এখানে কি হয়, ত্রিমাত্রিক ভাবে অনুভূতি সৃষ্টি করে। তা আসি ত্রিমাত্রিক মানে কি? ত্রিমাত্রিক মানে হচ্ছে 3D এই ওয়ার্ডটার মানে হচ্ছে 3 ডাইমেনশনাল, XYZ জিনিসটাকে যেন বাস্তব ভাবে ফিল করা যায়। এই প্রক্রিয়াগুলো সম্পাদন করার জন্য নির্দিষ্ট কিছু হার্ডওয়্যার এবং সফটওয়্যার আছে ভার্চুয়াল রিয়েলিটির জন্য। একটি পরিবেশ বা ঘটনার বা বস্তুভিত্তিক ত্রিমাত্রিক চিত্রায়ন করে। ওকে, তাই বলা যায় ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা জিনিসের মাধ্যমে একটা কৃত্রিম পরিবেশ যা উপস্থাপনা করালে ব্যবহারীদের কাছে এই যে দেখেন বাস্তব মনে হয়। যে ওই যে ও এই এই যে ও একটা মাথার উপরে কি জানি একটা পইড়া আছে, আর ওই যে ওইখানে একটা সিমুলেশন হচ্ছে হার্ডওয়্যার পার্টে, কম্পিউটারের ভিতরে অনেকগুলো হার্ডওয়্যারের পার্ট আছে, আর কম্পিউটারের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে সফটওয়্যারের পার্ট। এইখানে বসে ও ফিল করতেছে কিছু একটা, জানি না কি দেখতেছে, ও মনে হয় কিছু একটা করতেছে, ও এখানে হচ্ছে কোন একটা জায়গায় চলে গেছে, স্বপ্নে চলে গেছে, বুঝছেন? তো ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটার বা সংবেদনশালী গ্রাফিক্স ব্যবহার করা হয়। ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাৎ হলো এখানে শব্দ বা স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। প্রথম জিনিস মনে রাখবেন, এখানে একটা হেলমেট ব্যবহার করা হয়, হেলমেটটার নামটা হচ্ছে হেড মাউন্টেন ডিসপ্লে, এবং এইটা এমসিকিউতে অনেক আসে যে ভার্চুয়াল রিয়েলিটিতে যেই এই যে হেলমেট টাইপের হেড মাউন্টেড ডিসপ্লে পড়া হয়, এটা কি HMD হেলমেট, HMD এর ফুল ফর্মটা কি? হেড মাউন্টেড ডিসপ্লে। তো এছাড়াও অনেক সময় হ্যান্ড গ্লাভস পরা হয়, বুট জুতা পরা হয়, আলাদা একটা জুতা থাকে, অবশ্যই স্যুট থাকে আলাদা। এই সব জিনিসগুলো না হইলে আপনার কাজ করবে না।
ব্যাপারটা হচ্ছে এটা। এই উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে, ওরে বাবা, এই যে ভূত আসছে, ঠিকই বলছেন, ভূত আসছে মনে হচ্ছে। আচ্ছা, আসে আসে, মাঝে মধ্যে ভূত আসে এখানে, এগুলো আমরা জানি, এগুলো যারা আমার সাথে আগে ক্লাস করছেন তারা জানেন। তো উচ্চ সম্পন্ন ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটাকে টেলিপ্রেজেন্স বলা হয়। তাহলে টেলিপ্রেজেন্সের প্রয়োগ প্রশ্নে যদি বলা হয় টেলিপ্রেজেন্স জিনিসটা কি বা টেলিপ্রেজেন্সের প্রয়োগটা কোথায় হয়, মাথায় রাখবেন। মাথায় রাখবেন কি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে টেলিপ্রেজেন্স। তাহলে টেলিপ্রেজেন্স এটাই। হ্যাঁ জি আপু, আমিও জানি, হ্যাঁ আমিও জানি। কেন, আপনারা কি উঠছেন নাকি? অনেকে মনে হচ্ছে উঠছে। হ্যাঁ, অনেকে মনে হয় ইতে উঠছে। হ্যাঁ, এই যে দেখতেছি। গ্রাফিক্স মানে কি? আল্লাহ, গ্রাফিক ডিজাইন, যে কোনো কিছুর ছবি, গ্রাফিক্সের কাজ, বা যে কোনো কিছু গ্রাফিক্সের কাজ করা হয়, ছবি টাইপের কাজ, ভিডিও গ্রাফিক্সের কাজ করা, ইলাস্ট্রেটরের কাজ শিখলে বুঝবেন। এছাড়া এই পদ্ধতিতে বস্তুভিত্তিক শব্দ সৃষ্টি, যাতে মনে হয় শব্দগুলো বিশেষভাবে কোনো স্থান হতে উৎসরিত হয়। সো মোটামুটি এটাই। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। ওকে, কেউ উত্তর দিবেন না, কেউ উত্তর দিবেন না, একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ, এই এটা কি হইতে পারে? আমি হচ্ছে এখন কি করব? আমি হচ্ছে এখন একটা পোল লঞ্চ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোল লঞ্চ করব, ওয়েট, পোল লঞ্চ করব। দাঁড়ান দাঁড়ান, পোল লঞ্চ হবে, একটা সেকেন্ড দেন। এই এখানে উত্তর যারা দিতেছেন তারা সবাই বাজে, আমি বলছি আমি পোল লঞ্চ করব। হুম, আচ্ছা, আসেন, পোলটা লঞ্চ হয়ে গেছে। তো আমাকে বলা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি। এখানে আরেকটা জিনিস, আমি যদি হইতাম তাহলে এখানে আরো একটা নিতাম যে এইচএমডি এর ফুল ফর্ম কি বা এইচএমডি কোথায় ব্যবহার করা হয়। এমসিকিউ যখন পড়বেন তখন আসলে অনেক কিছুই মাথায় রাখতে হয়। আজকে কি অন্য ক্লাসেও হচ্ছে না, এটা হয়ে যেতেছে বারবার, দুইটা লিখতে গেলে মুছে যায়। হ্যাঁ, যেটা আগেও হয়েছিল, ওই যে ওরা বলাটা এই যে এই সমস্যাটা এখনো রয়ে গেছে। তারপর একা একা চলে যাচ্ছে, বুঝতে পারছেন? হেড মাউন্টেড ডিসপ্লে। আসি, দেখি কে কে অ্যান্সার দিয়েছেন। আসেন, নিশাত তাবাসসুম, উদিতা বিশ্বাস, নুরা, তারপরে কি আছে, তাসনিয়া মিসবা, আচ্ছা, সাবরিন হাসান রিফা, মিনহাজ সুলতানা রিয়া, তারপর আছে ইশিতা খাতুন, আবরার আহমেদ আলী। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আবিদা ঐশী রয়, ওকে, ভেরি গুড, ভেরি গুড। আপু পোল একটু দেরিতে আছে তাই আগে অ্যান্সার করছি। মাউন্টেড ঠিকই তো আছে, আরে ইডি তো দিছি। আচ্ছা, এই যে দেখছেন, একা একা দাগ পড়ছে ভাইয়া। এইটা আরেকটা, টেলিপ্রেজেন্সের প্রয়োগের ক্ষেত্রে কোনটি? আসেন, আরেকটা আরেকটা লঞ্চ হয়ে গেছে, দেখেন এটার অ্যান্সার দেন। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্স, টেলিপ্রেজেন্স মানে কি ছিল একটু আগে বুঝেছি, টেলিপ্রেজেন্স মানে কি ছিল একটু আগে আমি এই জিনিসটা এক্সপ্লেইন করলাম। টেলিপ্রেজেন্সের প্রয়োগিত কথা, আমি তো আগে তোকে বায়োমেট্রিক্স পড়াই নাই, এআই পড়াই নাই, বাট এটা পড়াই নাই, তাহলে এটা আসবে কোথা থেকে? হ্যাঁ, দেখি কে কে উত্তর দিচ্ছেন।
নিশাত আবারও দেখা যাচ্ছে, আব্দুল্লাহকে দেখা যাচ্ছে, সাবরিনা হাসান রিফাকে দেখা যাচ্ছে, নূরা, ঈশিতা খাতুন, আবরার আহমেদ নীল, উদিতা বিশ্বাস, মিনহাজকে দেখা যাচ্ছে, ময়নুল ইসলাম সাহেবকে দেখা যাচ্ছে, শ্রীদেবী পল। ওকে, ঠিক আছে, ওকে, অনেকে দেখা যাচ্ছে। অ্যান্সার করে আপনি দেখার আগেই অ্যান্সার করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। সো প্রাত্যহিক জীবনে কোথায় কোথায় ব্যবহার করা যায়? যে যানবাহনের যে কোনো প্রশিক্ষণে, মাথায় রাখবেন, যে কোনো প্রশিক্ষণে আমার কি করা হয়, যে কোনো প্রশিক্ষণে বিনোদন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, যানবাহন চালনা এবং প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি, শিক্ষা এবং গবেষণাও ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, সামরিক প্রশিক্ষণে এবং ব্যবসা বাণিজ্যে। এই পয়েন্টগুলো মনে রাখবেন, এই পয়েন্টগুলো মনে রাখবেন যে ভার্চুয়াল রিয়েলিটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ও আচ্ছা, তাহলে এখন আসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। বাষ্পীয় শক্তির ব্যবহার দিয়ে প্রথমে শিল্প বিপ্লবের শুরু হয়েছিল, তাইলে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল দ্বিতীয় শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব জিনিসটা কি মাথায় আছে? ইলেকট্রনিক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিয়ে নতুন একটি মতান্তরে একাধিক শিল্প বিপ্লব হয়েছে। আচ্ছা, একটু শিল্প বিপ্লবটা জানলাম, কিন্তু এখানের যে এই জিনিসটা, হ্যাঁ একটু দিয়ে দিন। দেখি কয়জন অ্যান্সার দিতে পারেন। এটা একটা পৃথিবীর সব থেকে বোরিং চ্যাপ্টার হচ্ছে আপনাদের, এটা পয়েন্ট হচ্ছে এটা যে আমি পড়লে এই চ্যাপ্টারটা বোরিং হয়ে যেতাম। সবই মুখস্থবিদ্যা এবং সবই অনেকটা মনে রাখার বিষয়। ওকে, অ্যান্সার দেখি কে কে অ্যান্সার দিছেন। আরাফ দিছে, নুরা দিছে, নিঝুম চন্দ্রনাথ দিছে, ভেরি গুড। অনেকদিন পর রচিতার নাম দেখলাম, ঈশিতা খাতুনের নাম দেখলাম, ইমতিয়াজ, নূর সাইদা, মিনহাজ, সুলতানা, রিয়া, আবিদা, আদনান, ভেরি গুড, ভেরি গুড। যারা যারা অ্যান্সার দিছেন ভেরি গুড। সো ইয়েস, অ্যান্সারটা হচ্ছে কি, যারা যারা অ্যান্সার দিতে পারেন নাই তারা হচ্ছে দ্বিতীয় বিপ্লবে। ওকে, এখন যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে একটা মজার জিনিস, এটা একটু মজার জিনিস। তাড়াহুড়া করে ভুল করে দিছি, আপু ভুল কোশ্চেনের রাইট অ্যান্সার পাইলাম না। কেন রাইট অ্যান্সার পাইলাম না? ম্যাম তো ভুলই গেছেন আমার। না রচিতা ভুলে যায় নাই, এটার মূল সমস্যা। এত কিছু মনে রাখবো কি করে আপু? মনে রাখা না, এটা হচ্ছে ফিল করা। মনে রাখা না, এটা হচ্ছে চ্যাট জিপিটি। আচ্ছা, এআই। আচ্ছা, এআই জিনিসটা কি? এআই জিনিসটা নিয়ে আপনাদের একটা মানে চিন্তা ভাবনা কি? হ্যাঁ, শিখো এআই আছে, দেখেন, শিখো এআই ব্যবহার করেন, এটা নিয়ে একটা কথা আছে। এখন মনে হয় না সমস্যা হবে, হবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খন্দকার মাহমুদ, আচ্ছা শিখো এআই। শিখো এআই এর অ্যাক্সেস কি সবার কাছে মোটামুটি আছে না? আমাদের এখানে যারা যারা কোর্স করতেছেন মোটামুটি সবার কাছে থাকার কথা। শিখো এআই অ্যাক্সেস আছে। আচ্ছা একটা কথা বলুন, এখানে একটা বিশাল বড় একটা আর্গুমেন্টের কোশ্চেন করি। কি জানি আর্গুমেন্টের কোশ্চেন? আর্গুমেন্টের কোশ্চেন হচ্ছে আপু জেমিনি নাকি চ্যাট জিপিটি? বলেন তো কোনটা ভালো, চ্যাট জিপিটি নাকি জেমিনি? অবশ্যই আছে, কোনটা? কার কোনটার ভোট বেশি দিবেন, চ্যাট জিপিটি নাকি জেমিনি? আচ্ছা জেমিনি। আচ্ছা, নিশাদ বলছে চ্যাট জিপিটি, নিঝুম বলতেছে চ্যাট জিপিটি, নিবেদিতা বলতেছে চ্যাট জিপিটি। ওকে 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 ওকে, আমি নিশাদের ভোট লিখলাম। নিশাদ হচ্ছে ভোট দিছে কি, নিশাদ ভোট দিছে, নিশাদ যেটাকে ভোট দিছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি কে ভোট দিছে না নিশাদ? তারপরে জেমিনাই, একজন আরেকজন বলছি জেমিনাই। বুঝছো না, এখনো হইতেছে না তো। আচ্ছা আচ্ছা, এখন আমার একটা কথা বলি, আমার কোনটা ভালো লাগে। আমার মেইনলি হচ্ছে জেমিনাই থেকে চ্যাট জিপিটা ভালো লাগে।
কোডিং এর পার্টের ক্ষেত্রেও অনেক সময় বেটার। অনেক কোশ্চেনের অ্যান্সার সেম কোশ্চেন জেমিনাইকেও জিজ্ঞেস করবেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন কোনটা বেটার। যদি জিজ্ঞেস করেন তাইলে অফকোর্স দেখবেন যে চ্যাট জিপিটির অ্যান্সারটা একটু বেটার। এখন বলতে পারেন আপু দাদা আপনি মনে হয় চ্যাট জিপিটিকে আপনি টাকা খেয়েছেন। না, আমার টাকা দেয় নাই ব্রো, আমি চ্যাট জিপিটির হুদাই ভোট দিই না, এটার কারণ আছে। চ্যাট জিপিটি চ্যাট জিপিটির প্রশ্নের ধরনের যখন বুঝাইতে যাবেন, ওকে একটা প্রম্পট দিলে যদি দেখতে পারেন, একটা প্রম্পট বলে ওটাকে, যে কোন দিকে ওটা অ্যান্সার বেশি থাকে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের বুদ্ধি। আচ্ছা বলেন তো, মানুষের একটা কথা আছে যে বলা হয় কি, আরো একটা প্রশ্নের উত্তর আমি চাই, এগুলো প্রশ্ন উত্তরগুলো আপনাদের কাছ থেকেই চাই। প্রথম কথা হচ্ছে, আচ্ছা চ্যাট জিপিটি কি কোনোভাবে জগৎ, মানে এআই কি কোনোভাবে একটা সময় জগৎকে চালাবে? কার মনে হয় যে এআই একটা সময় পুরো জগতের নিয়ন্ত্রণ নিয়ে নিবে? নিশাদ, ইকরা, হ্যাঁ ভেরি গুড। এআই একটা সময় পুরো জগতের নিয়ন্ত্রণকে নিয়ে নিবে। বাংলাদেশের মানুষের ক্রিয়েটিভিটি, বলা হয় না আরে ওয়েবসাইট এখন আর ওয়েব ডেভেলপমেন্ট শিখে লাভ নাই, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখে লাভ নাই, এটা শিখে লাভ নাই, এগুলো তো এখন চ্যাট জিপিটি এআই পারে, আমরা কেন শিখতে যাব? এই প্রশ্নটা কিন্তু অনেক আসে। এটা কখনো পসিবল না। এটা কখনো পসিবল না কেন? ওর বাউন্ডারিটা লিমিটেড। ওর ব্রেনে আপনি যা দিছেন, যতটুকু দিছেন, ওর কন্ট্রোল কিন্তু কম্পিউটার করে, ওর কন্ট্রোল আপনি করি। সো মানুষের ক্রিয়েটিভিটির সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রিয়েটিভিটিকে আপনারা কখনো মিলাইতে পারবেন না। বলা হয় যে মানুষের এর ভাত মরে যাবে, একটা লাইন আসছিল আমার এখনো মনে হয়, ডিপসিক এআই যখন আসে তখন প্রোগ্রামারদের কি হবে, ভাতটা কি হয়ে যাবে, চলে যাবে, প্রোগ্রামার দিয়ে আর কোনো কাজ হবে না, প্রোগ্রামার দিয়ে কি হবে? হ্যাঁ, প্রোগ্রামাররা কোনো কাজ করতে পারবে না। আরে আপু এগুলো তো সব চ্যাট জিপিটি এআই দিয়েও হয়। যে কোনো একটা প্রজেক্টের যখন কাজ করবেন, যখন বড় হবেন, যদি কখনো প্রজেক্টের কাজ করেন প্রোগ্রামিং এর, তখন যা দেখবেন ওরা যদি জিজ্ঞেস করে অনেক আউলফল অ্যান্সার দেয়। সো এই আউলফল অ্যান্সার এআই দেয়। তাহলে এআইটা মেইনলি হচ্ছে কি, এখন একটু আসি পড়ায় আসি, অনেকক্ষণ ধরে এআই নিয়ে পটর পটর করলাম, তো এআই নিয়ে আর পটর পটর করা লাগবে না। এআই আপনারা সবই জানেন, আপনারা এআই রিলেটেড বহুত ঘাটাঘাটি নিজেরাই করছেন। তো আসি, এআইটা হচ্ছে যে মানুষের যে চিন্তা শক্তি বা বুদ্ধি কিংবা বিশ্লেষণের যে ক্ষমতা, বা মানুষের সহজাত একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটাকে সাধারণভাবে কি বলা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়, বা এটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম ভাবে রূপান্তর করছে, কৃত্রিম ভাবে কি করছে, রূপান্তর করছে। সমস্যাটা হচ্ছে আমরা কিছু হইলেই চ্যাট জিপিটিকে যা প্রশ্ন করি, এটা মানে আমাদের সবারই একটা কি অভ্যাস হয়ে দাঁড়াইছে। তো ওইটাই, এটা হচ্ছে কি কৃত্রিম, দেখি কি আছে, এটার খারাপ দিকটাও দেখবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে। তো এই ক্ষেত্রগুলো কি, যখন আপনারা আরেকটু অ্যাডভান্স লেভেলে এআই শিখবেন, অ্যাডভান্স লেভেলের এআই তে যখন শিখবেন, তখন প্রথম যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে মেশিন লার্নিং, রোবোটিক্স। এখানে একটা ভুল করছে, এটা হচ্ছে কম্পিউটার হবে, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা বলা হয় মেশিন লার্নিং এর একটু অ্যাডভান্স লেভেল, সেটা হচ্ছে এনএলপি বা স্পিচ প্রসেসিং। স্পিচ প্রসেসিং মানে যে কথা বলার ভয়েসের যেটা প্রসেসিং হয় সেটা। তাহলে এই কয়েকটা পয়েন্ট আছে যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ ক্ষেত্র, মানে এই সব জায়গায় এআইটা কি করা হয়, ব্যবহার করে। এটা আপনারা যখন একটু ফিউচারে আরো যদি সিএসসি পড়েন কেউ, সিএসসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলিতে কেউ যদি যাইতে চান, এই রোবোটিক্স পড়বেন, বা কি লাগবে, রোবোটিক্স পড়তে পারেন, বা মেশিন লার্নিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যারা সিএসসি তে যাবেন। তো মেশিন লার্নিং এর কাজ, এই যে মেশিন লার্নিং এর কাজ হচ্ছে এমন ভাবে কম্পিউটারকে প্রশিক্ষণ দেওয়া যেন সে যে কোনো সিস্টেম সম্পর্কে বিভিন্ন নিয়ম নিজেই শিখতে পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে পরে তা কাজে লাগাতে পারে। রোবোটিক্স, রোবট যেটা মেইনলি, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে লাগিয়ে একটি রোবট বা যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করানোর বিদ্যা। একটা হচ্ছে আমরা কম্পিউটার থেকে কন্ট্রোল সিস্টেম করি, সেই কন্ট্রোলের মাধ্যমে রোবটটা কি করতেছে, কাজ করতেছে। আপু ইনশাআল্লাহ সিএসসি নিয়ে পড়বো, ওকে, বেস্ট অফ লাক। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দ্বারা মানুষ সচরাচর ভাষা ব্যবহার করে, যেমন বাংলা, ইংরেজি, আরবি। কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করার ব্যবস্থা করায়। কম্পিউটারের ভীষণ হচ্ছে ক্যামেরা দিয়ে একটা মেশিন যা দেখতে পায়, বিভিন্ন তথ্য প্রক্রিয়া করে, এবং উপায়টা ঠিক মানুষের চোখ দিয়ে করা হয়ে থাকে। ব্যাপারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানুষের মধ্যেই স্ক্রিন, মানে মানুষের মধ্যে এই জিনিসটাকে কি করা, কন্ট্রোল করা।
সেটাকে বোঝাচ্ছে। স্পিচ প্রসেসিংটা মানে কি? স্পিচ মানে হচ্ছে কথা, কথা বলানো এবং কথা শেখানো। সো কথা বলা বা কথা শেখানোটাকে বলা হচ্ছে স্পিচ প্রসেসিং। সো মূলত কম্পিউটার দিয়ে কথা বলানো বা শেখানোর যেই কৌশল সেটাই হচ্ছে স্পিচ প্রসেসিং। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে কিসের ব্যবহার হয়? আর্টিফিশিয়াল। যদি বলা হয় কোনো প্রশ্নে আসে, প্রশ্নে আপনাদের থিওরি আসবে। এই চ্যাপ্টারটা আমি বারবার বলতেছি, এই চ্যাপ্টারটা টোটালটা একটা থিওরি বস। টোটালটা একটা থিওরি। এই চ্যাপ্টারে পুরোটাই মুখস্থ বিদ্যা। সো এই চ্যাপ্টারটাই হচ্ছে আপনারা পুরোটাই মুখস্থ বিদ্যা এবং পুরোটা মুখস্থ বিদ্যার মধ্যে হচ্ছে মনে রাখার জিনিস বেশি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? ভার্চুয়াল রিয়েলিটি এতক্ষণ ধরে পড়ে আসছে। তো আপনাদের যদি মনে হয়, আমি যদি বলি করিম সাহেব এভাবে 3 ডাইমেনশনাল একটা গেম খেলতে গেছে, তাহলে ওইটার ক্ষেত্রে কোনটার প্রয়োগ হয়েছে, এরকম ভাবে উদ্দীপকটা আসে। উদ্দীপকে কোনো একটা উদাহরণ দিবে, তো আপনাকে মিলাইতে হবে আচ্ছা ওই টপিকটা কোনটার সাথে যাচ্ছে, ওই টপিকটা কি ভার্চুয়াল রিয়েলিটির সাথে যাচ্ছে নাকি এআই এর সাথে যাচ্ছে, এভাবে ম্যাচ করতে হয়। এই চ্যাপ্টারটা টোটালটা হচ্ছে ম্যাচের। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে ব্যবহার করার জন্য বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা নানা ধরনের পদ্ধতি আবিষ্কার করেন। তার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় পদ্ধতি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরন, মানুষের মস্তিষ্কের নিউরন। সিমুলেশন যেটাকে বলা হয়, উদ্দীপনা। সিমুলেশনের বাংলা কথা হচ্ছে উদ্দীপনা। আমি এখনই পড়াবো, যে সিমুলেশন আসবে আর এটা হচ্ছে পারসেপশন। তো সিমুলেশন ওয়ার্ডটার মানে কি? সিমুলেশন ওয়ার্ডটা হচ্ছে আমার কথা শোনা, কথা বলা বা মস্তিষ্কের যে কাজগুলো নিয়ন্ত্রণ করা হয়, যেগুলো উদ্দীপনার কাজ করে, এই উদ্দীপনার কাজগুলো হচ্ছে সিমুলেটর। সিমুলেটর বলা হয়, সিমুলেশন বলা হয়। সো এই যে উদ্দীপনার কাজগুলো এআই রিলেটেড কাজ করা, এটা নিউরাল নেটওয়ার্কের 3টা ধাপ আছে। নিউরাল নেটওয়ার্কের 3টা ধাপ আছে, একটু পরেই আমরা আসবো এটাতে। একটা হচ্ছে হিডেন লেয়ার, একটা হচ্ছে ইনপুট। আমি একটা জিনিস ইনপুট দিলাম, হিডেন লেয়ারে কিছু মানে মাঝখানের একটা লেয়ার থাকবে, একটা ইনপুট লেয়ার, একটা হিডেন লেয়ার, আর একটা হচ্ছে আউটপুট লেয়ার। আপনাদের এত কিছুও মাথায় রাখতে হবে না, এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। আপনারা জাস্ট প্রসেসিংটা জানবেন যে কিভাবে আসলে প্রসেসিংটা হচ্ছে। সো এখানে ডেটা ইনপুট দেওয়া হয়, ভিতরে কিছু কাজ হয়, তারপরে একটা আউটপুট আসে। সো এখানে 3টা স্তর থাকে, এই 3টা স্তর নিয়ে আমরা কথা বলবো। কম্পিউটারের জন্য গাণিতিক ভাবে যেগুলো কৃত্রিম ভাবে নিল, গাণিতিক ভাবে মানে কি? গাণিতিক মানে হচ্ছে যে কাজগুলো করা হচ্ছে সেটার জন্য কিছু কৃত্রিম নিউরন তৈরি করা হয়েছে, সেটাকে বলা হয় পারসেপশন। এন্ড আছে অসংখ্য নিউরন যা পরস্পরের সাথে তথ্য আদান প্রদান করে বলেই মানুষ চিন্তা করতে পারে। এআইটা কিভাবে কাজ করে? এই চ্যাপ্টার থেকে কি বেশি এমসিকিউ আসে? নাইস কোশ্চেন। এই চ্যাপ্টার থেকে কি বেশি এমসিকিউ আসে? হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি আসে। আচ্ছা, একজন বলছে জামিয়া আক্তার। আচ্ছা, জামিয়া আক্তার লিখছে সে সিএসসি পড়বে। ইনশাল্লাহ পারবেন, অবশ্যই। জামিলা আক্তার, ইনশাল্লাহ। চ্যাপ্টার থেকে এইচএসসি কয়টা সিকিউ আসে? ভেরি গুড কোশ্চেন নিবেদিতা। এই চ্যাপ্টার থেকে এইচএসসি তে একটা সিকিউ আসে, এর বেশি আসবে না। ভেরি গুড কোশ্চেন। সব সময় এটা একটাই আসবে, এর থেকে বেশি আসবে না। এটা থিওরি বিদ্যা একটা চ্যাপ্টার, এন্ড মোটামুটি থিওরি জিনিসই পড়ানো হবে। সো কৃত্রিম নিউরন গুলোকে বিভিন্ন স্তরে সাজানো, এর মধ্যে যোগাযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকেই বলা হয় নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্কের কাজ হচ্ছে কিছু ইনপুট, এই যে এইটাই আমি বোঝাচ্ছিলাম, কিছু ইনপুট থেকে একটা নির্দিষ্ট আউটপুট কিভাবে পাওয়া যেতে পারে তেমন একটা ফাংশন শেখা। আমি লিখলাম এআই তে চ্যাট জিপিটি কে কি লিখবো? চ্যাট জিপিটি কে যে কোনো একটা প্রশ্ন করলাম, এই চ্যাট জিপিটি এই প্রশ্নটা দেখলো এবং চ্যাট জিপিটি এটা কিভাবে ফাংশনালাইজ করে আরেকটা উত্তর দিতেছে, এই প্রসেসিংটা কিভাবে হচ্ছে। সাধারণত একটি নিউরাল নেটওয়ার্কের 3টি স্তর থাকে, এই যে এই 3টে স্তর ওটা কাজ করে। একটা হচ্ছে ইনপুট স্তর, একটা লুকায়িত মানে হিডেন লেয়ার, আর একটা হচ্ছে আউটপুট। কয়টা স্তর থাকে? এটা একটা খুবই ইম্পর্টেন্ট যে 3-4টে স্তর থাকে। আউটপুট স্তরের কাজ হচ্ছে কম্পিউটারে যে ফাংশনটা সে করে যথাক্রমে তার ইনপুট গ্রহণ করা এবং আউটপুট প্রদান করা। ওটা একটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যদি এআই তে কয়টা স্তর থাকে। সো লুকায়িত স্তরের সংখ্যা একটা না রেখে অনেকগুলো স্তর ব্যবহার করলে জটিল ফাংশন শেখা সম্ভব। এইটাকে বলা হয় ডিপ লার্নিং। ডিপ লার্নিংটা মানে হচ্ছে লুকায়িত স্তরের সংখ্যা একটা না রেখে, মানে লুকায়িত স্তর যদি একটা না হয়, যদি অনেকগুলা হয়, তাইলে
সেই পর্যন্ত যাওয়াটা। তো ডিপ লার্নিং এর ইদানিং কম্পিউটার দ্বারা বেশ কঠিন সমস্যার সমাধান হয়, যা আজ থেকে 10-12 বছর আগেও ভাবা যেত না। তো মোটামুটি ডিপ লার্নিং এর ব্যাপারে অনেকগুলো পয়েন্ট জানলাম, অনেকগুলো এমসিকিউ আসতে পারে। এন্ড সব থেকে বড় এমসিকিউ হচ্ছে এটা সি, সি প্লাস, জাভা, ম্যাটল্যাব, পাইথন, প্রোলগ, এগুলা কি? এগুলা কি জিনিস? সি, সি প্লাস, জাভা, ম্যাটল্যাব, পাইথন, তারপরে প্রোলগ, এলআইএসপি, সিএলআইএসপি, আর ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ গুলা মেইনলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। এইবারের 25 সালের প্রশ্নতেও এখান থেকে একটা প্রশ্ন আসছে যে এইগুলার মধ্যে কোনগুলা এআই তে ব্যবহার করা হয়, এই ল্যাঙ্গুয়েজ গুলা মাথায় রাখবেন। ওকে, সো চলে যাই একটু চলে যাই। প্রশ্নটাই দেখলাম, একটু আগে দেখলাম। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি বলছি সিএসপি বলছে, এলআইএসপি, ঠিক আছে। দুই দেওয়া 1 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার অ্যান্সারটা একটু মনে ভুল গেছে আপনাদের এখানে। এ দেওয়া আছে। ও ঠিক আছে। দেখি ভিউ লিডার বোর্ডে এখন দেখি। সিএসএস ইউজ করা হয় না। সিএসএস আমি যখন এইচটিএমএল এর চ্যাপ্টার পড়াইছি তখন। হ্যাঁ, সামিন, নাফিসা, ইমু, সুমাইয়া, ভেরি গুড। মনিকা খাতুন। সিএসএস স্টাইল শিট। সিএসএস হচ্ছে স্টাইল শিট। এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য ব্যবহার করে, এটা তো এখানে ব্যবহার করার চান্স নাই। আচ্ছা, তাইলে এআই কে হচ্ছে মোটা দাগে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুপারভাইজড, একটা হচ্ছে আনসুপারভাইজড, একটা হচ্ছে রেইনফোর্সড লার্নিং। এআইটাকে 3 ভাগে ভাগ করা। এখন আমি এই সুপারভাইজড, আনসুপারভাইজড এন্ড রেইনফোর্সড লার্নিং এর মধ্যে আমি 3টা জিনিস বলবো। আমি এই 3টা উদাহরণ দিব, আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, কারেক্ট আনসার হচ্ছে এ। আচ্ছা, সো 3টা জিনিসটাকে একটু বুঝাই। সুপারভাইজ মানে কি জানেন? ছোটবেলায় বাবা মারা শিখায় না? বাবা মারা কি শিখায় জানেন? বাবা মারা কি শিখায়? কথা বলা শিখায়। বাবা মারা ছোটবেলায় কিভাবে এই কাজটা করতে হবে সেটা শিখায়। আপনাদের মাদার ল্যাঙ্গুয়েজ কোথা থেকে শিখছেন? আমরা মাতৃভাষা কার কাছ থেকে শিখছি? মায়ের কাছ থেকে শিখছি। আমরা কথা বলা মায়ের কাছ থেকে শিখছি। আমরা আমরা হাঁটা চলা মায়ের কাছ থেকে শিখছি। তাহলে এই জিনিসগুলো তো আমরা মায়েদের কাছ থেকে শিখে আসছি। হ্যাঁ, এটা আমার শেখা জিনিস। আমি প্রতিদিন বাংলা ভাষায় কথা বলি, এটা আমি এভাবেই হইছি। আমার এটাকে বলা হয় আমার শেখা জিনিস, হাতে খড়ি। হ্যাঁ, আমরা এভাবে খাওয়া, ডান হাত থেকে এভাবে মাখিয়ে খাই, আমরা এই কাজটাকে এভাবে করি, আমরা ওই কাজটাকে এভাবে করি। মানে আমার এই ইনপুটটা আমার জানা, এই ইনপুটটা আমার মাথার মধ্যে আছে। সো এটাকে বলা হচ্ছে সুপারভাইজড লার্নিং। মানে সুপারভাইজড, যে আমার এটা জানা। আর আনসুপারভাইজড মানে কি জানো? যে আমার এই কোনো ইনপুটটা আমার মাথায় নাই। ইনপুটটা কি আমার মাথায় নাই, বাট আউটপুটের ইনপুটটা আমার আগে থেকে জানা নাই। সো একটু দেখেন, নির্দিষ্ট এখানে কম্পিউটারকে কোনো কিছু শেখানোর জন্য অনেকগুলো উদাহরণ দেওয়া হয় এবং যা থেকে ও নিজে নিজে শিখে নেয়। মানে আপনার কাছে রিসোর্স আছে, রিসোর্স গুলো আপনার কাছে আছে। আমি একটা কাজ করতে যাব, সেই কাজ করার আগে অনেকগুলো রিসোর্স আছে, সেই অনুযায়ী আমি কাজটাকে করব, বাস। আর আনসুপারভাইজ আমার কাছে কোনো কিছুর আইডিয়া নাই, আমি এখন একটা কাজ করতে চলে গেলাম, চলে যেয়ে কাজটা করলাম, এটারে বলা হয় আপু আমার তো কোনো কিছু জানাই নাই। তাইলে এটাকে বলা হয় কম্পিউটারকে নির্দিষ্ট কিছু কোনো বলা দেওয়া না, অনেকগুলো ডেটা বিশ্লেষণ করে সে বুঝতে পারে ডেটাগুলো পরস্পরের সাথে মিল বা অমিল কতটুকু। এইটা করতে ঝামেলা আছে, ঠিক আছে? ওকে। রেইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে কিছু শেখানো হয় না, নিজের মতোই কাজ করতে দেওয়া হয়। কাজ শেষে তাকে শুধু বলা হয় কাজটা কতটুকু ঠিক হয়েছে বা ভুল হয়েছে, যাতে কম্পিউটার এর পরের বার, এটার কোনো ইনপুটও নাই, এটার কোনো আউটপুটও কিছুই নাই। এটার মানে হচ্ছে ও নিজের মতো কাজ করে, ও ভুল করে, তারপরে কই ভুল করছে এটা বলে, তারপরে ও আবার যায় ওই একই ভুলকে আবার ঠিক করে, তার আবার ভুল হইলে আবার সেটাকে সে সংশোধন করে। এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। ওকে,
তাহলে এভাবে প্রথম প্রথম সিদ্ধান্ত দিতে ভুল হয়, কিন্তু অনেকবার কাজটা করতে সে ঠিকই ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তো রেইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে বারবার ভুল করবে, ওর আবার ঠিক করবে, ও বারবার ভুল করবে, আবার সে ঠিক করবে। এই তিনটাতে কারো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? জান্নাতুল ফেরদৌস, আপনি এত পাগল হয়ে গিয়েছেন কেন? আচ্ছা, জোনায়েদ হাসানের একটা কোশ্চেন আছে। না, জান্নাতুল ফেরদৌসের কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, লিখনের কোনো প্রশ্ন নাই, সামিনের কোনো প্রশ্ন নাই। আচ্ছা ক্লিয়ার আপু, না কারুলা বাবু আনসুপারভাইজড। আনসুপারভাইজ মানে হচ্ছে কোনো ইনপুট থাকে না, আমার আগে থেকে কোনো তথ্য জানা থাকে না, সেটাকে বলা হয় আনসুপারভাইজড। আবার তিনটা মানে হচ্ছে যে আমি মনে করো আমার কোনো ইনপুট নাই, কি আউটপুট হবে আমি জানি না, কিন্তু আমি বারবার কোনো একটা রেজাল্ট করতেছি, আমার ভুলটা হবে, আমি সেটাকে আবার সংশোধন করব, আবার আমার ভুল হচ্ছে, আবার যা ভুল থেকে সংশোধন করে আস্তে 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 আমি যে করব সঠিক সিদ্ধান্ত নিব। নুসরাত তাবাজ্জুম, জি বলেন। অনেকবার একবার, আচ্ছা বুঝাই দিলাম, তিনটাই বুঝাই দিলাম, ওকে। সো আর্টিফিশিয়াল চিকিৎসা বিদ্যায়, অটোমোবাইল, ফাইন্যান্স, সার্ভিস লাইন, সোশ্যাল মিডিয়া, এন্টারটেনমেন্ট, শিক্ষা, তারপরে গেমিং এ, রোবোটিক্সে, কৃষি ক্ষেত্রে, সব ক্ষেত্রে এআই, বিমান চালানোতে এআই, মানে পৃথিবীর প্রত্যেক ক্ষেত্রে এখন বর্তমানে এআই এর ব্যবহার, এআই পুরো জগৎ চালাচ্ছে। আর আরেকটা শাখা হচ্ছে এআই এর আরেকটা শাখা যেটাকে বলা হয় সেটাকে হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং মানে হচ্ছে একটা থাকে হিডেন লেয়ার, একটা থাকে হিডেন লেয়ার, এটাকে বলা হয় হিডেন, একটা বলা ইনপুট লেয়ার, এটা ইনপুট লেয়ার। তারপরে মনে করেন এখানে আছে একটা হিডেন লেয়ার, এটাকে বলা হয় হিডেন লেয়ার, এই জিনিসটা হচ্ছে হিডেন লেয়ার। আর এইটার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস জিনিস যদি এখানে দিতে চাই, এটাকে বলা হয় আউটপুট লেয়ার। কি লেয়ার? আউটপুট লেয়ার। সো এখানের ইনপুট লেয়ার মনে করেন আমার থাকবে একটা ইনপুট লেয়ার, এটা হচ্ছে হিডেন ওয়ার্ডটা উচ্চারণ হইতেছে এখানে হিডেন, আর এখানে আসতেছে আউটপুট ওয়ার্ডটা। সো মোটামুটি এটাই। তাই এটা হচ্ছে একটা ডিপ লার্নিং। আর ডিপ লার্নিং এর ক্ষেত্রে হিডেন লেয়ার একের বেশি থাকে। কিসের বেশি থাকে? একের বেশি থাকে। ইনপুট একটাই থাকবে, আউটপুটও একটাই থাকবে, কিন্তু এই হিডেন লেয়ার থাকবে একের বেশি। একের বেশি যদি হিডেন লেয়ার থাকে সেটা হচ্ছে ডিপ লার্নিং। এআই তো অনেক সময় ভুল করে, ইয়েস, এটাই বলতেছিলাম। মানুষের মস্তিষ্কে হিডেন লেয়ার, নিউরাল নেটওয়ার্কের অনেকগুলো স্তর থাকে, মানুষের মস্তিষ্কে নিউরাল নেটওয়ার্ক এভাবে কাজ করে। এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট যেটাকে বলে জিপিইউ এর দরকার হয়। ডিপ লার্নিং এর জন্য জিপিইউ এর দরকার। হিডেন লেয়ার মানে হচ্ছে যেখানে প্রসেসিংটা ঘটে, যেখানে প্রসেসিংটা ঘটে সেটাকে হচ্ছে হিডেন লেয়ার। আপনি কিছু ইনপুট দিলেন, হিডেন লেয়ারে প্রসেসিং ঘটে, সেটা হচ্ছে আউটপুট লেয়ার আসবে। টোটাল লেয়ার হচ্ছে তিনটা। মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর বর্তমানে উচ্চ ক্ষমতা সম্পন্ন, যেগুলো আমরা জানি, চ্যাট জিপিটি, মাইক্রোসফট কোপাইলট, গুগল বার্ড, জেমিনাই, এগুলো সবাই জানি আমরা, জেমিনাই, এইগুলো আমাদের জানা জিনিস। এখন আসি রোবোটিক্স। রোবোটিক্স এর মেইনলি রোবটের তিনটা দিক থাকে, মনে রাখবেন। রোবটের কয়টা দিক থাকে? তিনটা দিক থাকে। রোবট, রোবট হচ্ছে একটা এআই এরই তৈরি জিনিস বলা যেতে পারে। একটা রোবট যে নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি, তার উপর নির্ভর করে একটি বিশেষ যান্ত্রিক গঠন। রোবট এটা এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা পড়বেন, এটা মুখস্থ করবেন, এটা আপনাদের আজকের টাস্ক, এটা আপনারা মুখস্থ করবেন। এটা হচ্ছে একটু এসডব্লিউ লিখিয়ে রাখি আমি এখানে, এটা মনে রাখবেন, এটা মুখস্থ করবেন। রোবটকে কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে কি করা হয়? নিয়ন্ত্রণ করা হয়। সো এটার তিনটা বিশেষ দিক। তিনটা বিশেষ দিক বলতে না বলতেই সহজ প্রশ্নের সহজ উত্তর, বলতে না বলতেই সহজ প্রশ্নের সহজ উত্তর।
ও নামগুলো আচ্ছা, আনুবা দিছিল, নূর সাইদা দিছিল, কেউ কেউ দিছিল। আচ্ছা, অনেকেই নাম নিছে। মাইকেল সাপোজ সাউন্ড নাই, সাউন্ড আসছে। আচ্ছা, আপু কথা শোনা যায় নাই আপনার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে একটা সময় নাম নিলাম না, দেখেন আপনারা আপুর সাউন্ডও মিস করতেছেন। ঠিক আছে, বিপজ্জনক কাজে রোবোটিক্স ব্যবহার করা হয় শিল্প কারখানায়, সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজে, চিকিৎসা ক্ষেত্রে রোবটের ব্যবহার এখন বাহিরের দেশে আছে। সামরিক মানে হচ্ছে যুদ্ধ বিমান, এগুলা শিক্ষা, বিনোদন, নিরাপত্তা, মহাকাশ, গবেষণা, ঘরোয়া কাজে সব কিছু পড়বেন। এইখানের যা যা পড়াইছি থিওরি বিদ্যা সব পড়তে হবে, সব এ টু জেড পড়তে হবে। সো ইয়েস, এন্ড লাস্ট আজকের মনে হয় এটার পরে আরেকটা পয়েন্ট আছে, তারপরে মোটামুটি এটা শেষ হয়ে যাবে আজকের। ইন্টারনেট অফ থিংস মানে কি জানেন? একটা একটা লাইনে বুঝাই দিই, একটা লাইনে বুঝাই দিই। ইন্টারনেট অফ থিংস এটার মানে হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে যে যন্ত্রগুলো চলতেছে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে। যেমন আমি আপনাদের একটা নরম একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে স্মার্ট এসি। স্মার্ট এসি শুনছেন? স্মার্ট এসি, স্মার্ট এসিটা কি করে জানেন? আপনি মনে করেন এখন বর্তমানে আমি আছি মিরপুরে, আমি মিরপুরে থেকে আমি মনে করেন গেছি গা ইতে পুরান ঢাকায়। আমার পুরান ঢাকায় যা মনে হইলো, পুরান ঢাকায় যা মনে হইলো যে আমি কি করতেছি, যে আমার বাসার এসিটাকে আমি কি করছি, অন করে আসছি। তাহলে বাসার এসিটাকে অন করে যে আসছি, তাহলে আমার মাথায় তো এখন হাত, আল্লাহ আমার মনে হয় সকল কারেন্ট চলে যাচ্ছে, সব চলে যাবে। তো আমি এটাকে কি করব? আমি এটাকে কন্ট্রোল করব পুরান ঢাকায় বসে যে কোনো একটা অ্যাপস এর মাধ্যমে। আমি কি করতে পারতেছি, এটাকে চাইলে এসিটাকে ঠাস করে অফ করে দিতে পারবো বাইরে থেকে। তাহলে স্মার্ট এসি, টিভি, স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি, বর্তমানে সবকিছু এগুলো করা যায়, কিন্তু ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে করা যায়। তো অর্থে বিভিন্ন ডিভাইসের সাথে ইন্টারনেটের সংযোগ এবং বিভিন্ন প্রয়োজনীয় ডিভাইসকে অটোমেটিক করার জন্য এসবের ছোট কম্পিউটারের সিস্টেম যুক্ত থাকে, যার সাথে ইন্টারনেট সংযোগ থেকে আইওটি বলা হয়। মানে এই যে ডিভাইস গুলোর সাথে ইন্টারনেট সংযুক্ত ডিভাইস, যেমন 5G নেটওয়ার্ক প্রচলিত হওয়ার কারণে দ্রুত এবং আরো নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। রিয়েল টাইম ডেটা প্রসেসিং এর সক্ষমতা তৈরি হয়েছে। আইওটির জন্য নতুন সম্ভাবনা দ্বারা উন্মোচিত হচ্ছে। ধারণা করা হয় 2030 সালে 32.1 বিলিয়ন ডিভাইসে ইন্টারনেট ব্যবহার হবে এবং 2023 সালে 15.9 বিলিয়ন ছিল। ইন্টারনেট প্রত্যেকটা জায়গায় ব্যবহার করা হবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস ইন্টারনেটের আন্ডারে চলে যাবে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিভাইস এখন বর্তমানে। সো ইন্টারনেট অফ থিংস এটা হচ্ছে কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয় অবশ্যই। ব্রিজের টোল আদায় করার সময় দেখেন, ওই যে কোনো টোল পদ্মা সেতু থেকে যাওয়ার সময় টোল আদায় করার জন্য ব্যবহার করা হয়। ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ হয়। চিকিৎসা সেবায় ব্যবহৃত করা হচ্ছে, সবসময় আইওটির ব্যবহার লাগে। রোগীদের জন্য কখন কোন ওষুধ দরকার সেটাও বলতে পারি ইন্টারনেট অফ থিংস ডিভাইস। থিংস ডিভাইস, ঠিক আছে। তাহলে মোটামুটি এখন আসি মহাকাশে স্যাটেলাইট পাঠানো। স্যাটেলাইট বলেন তো, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট কবে, কি নাম কি সবাই বলেন। বাংলাদেশের প্রথম কোনটা স্যাটেলাইট পাঠানো হয়েছে এবং বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে স্যাটেলাইট হয়েছে? এটা ক্লাস 10-এ ছিল, আপনাদের ক্লাস 9-10 এর আইসিটিতে এই প্রশ্নটা ছিল। বাংলাদেশ স্যাটেলাইটে কততম ছিল এবং বাংলাদেশের মহাকাশে যে স্যাটেলাইট ব্যবহার করা হয় সেটা কবে গেছে, এটা আপনারা সবাই জানেন। এই প্রশ্নটা একটু পরে আসবে, সেম প্রশ্ন এখানে আছে। 1957 সালের 4 অক্টোবর মহাকাশে প্রথম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ করা হয়। তাহলে এটা 1961 সালের 12 এপ্রিল প্রথম মানুষ ঘুড়ি গ্যাগরিনের মহাকাশ অভিযান 20 জুলাই 1919। এইখানের অনেকগুলো এমসিকিউ আছে, তাহলে আমি এখানে এমসিকিউ দিয়ে দেই, মাথায় রাখেন এগুলা। 1971 সালে মঙ্গল গ্রহে মার্স 3 অবতরণ হয়। 12 এপ্রিল 1981 সালে প্রথম স্পেস শাটল উৎক্ষেপণ হয়। পুরাটাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট 57তম দেশ, এটাই এখন আসবে দেখেন। স্পেস শাটলের উৎক্ষেপণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, অন্যগুলো ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের। এখানটা পুরাটা এমসিকিউতে আসে, আসলে এখানে কি আসবে এমসিকিউ, কোনো থিওরি প্রশ্ন আসবে না, এটা মনে রাখেন। মহাকাশ যানের ঘন্টায় প্রায় 30,000 মাইল গতিবেগ অর্জন করে। একটা মহাকাশ যান বা একটা রকেট যে পাঠাচ্ছে সেটা ঘন্টায়, স্যাটেলাইট উৎক্ষেপণ করতেছে ঘন্টায় কত, 30,000 মাইল গতিবেগ অর্জন করে, যেটি শব্দের গতিবেগের 8 গুণ বেশি। কি পরিমাণ স্পিডে যায়
এটাই বুঝাইলাম কি পরিমাণ ঘন্টায় 1 ঘন্টায় 30,000 মাইল বেগে যায়। সো এটা অনেক বেশি। এই যে এখনই দেখেন বাংলাদেশের প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে থাকে। এগুলো আপনারা পড়ছিলেন ক্লাস 9-10 এ। পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে এই গতিকে পৃথিবীর প্রদক্ষিণ করে। তাই জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে। আবহাওয়ার খবর জানার জন্য, দুর্ঘটনার খবর জানার জন্য, পৃথিবীর টিভি সিগন্যাল, ইন্টারনেট সিগন্যাল সবকিছুর জন্য স্যাটেলাইটের ব্যবহার হচ্ছে, টেলিকমিউনিকেশনের ব্যবহারের জন্য, আবহাওয়ার জন্য, তারপর হচ্ছে এই ইন্টারনেটের লাইন, হ্যাঁ এগুলোর মাঝে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হচ্ছে বঙ্গবন্ধু 1 মহাকাশে স্থাপন করা হয়, যা পৃথিবীর বিশ্বের 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট, যেটি একটি জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট তো এটা 36,000 কিলোমিটারে বাংলাদেশ থেকে উপরে আছে। তো এই যে আমি অলরেডি স্যাটেলাইটের বলছি, গ্লোবাল পজিশনিং সিস্টেমের জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়, সমুদ্রের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, আবহাওয়ার জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়, এবং মহাকাশ গবেষণায় স্যাটেলাইট অনেক বড় ভূমিকা রাখে। এইগুলোর জন্য স্যাটেলাইট ব্যবহার করে। আমি যদি আরো কিছু করতে পারি যে আবহাওয়ার জন্য স্যাটেলাইট ব্যবহার করে, ইন্টারনেটের লাইন, টেলিভিশন লাইন, যে কোনো কিছু যদি আমি বলি সেটা করা। তো মোটামুটি এইটাই হচ্ছে স্যাটেলাইটের কাজ। স্যাটেলাইটের ব্যবহার বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কোথায় হচ্ছে এগুলো আপনারা জানেন, তাও আমি একবার পড়ায় দিচ্ছি। 2018 সালের 12ই মে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, যেটা আপনারা আগে পড়েছেন 9-10 এ। এটা একটা এমসিকিউ থাকতো আপনাদের, 57তম দেশ। এই স্যাটেলাইটের মূল উদ্দেশ্য হলো দেশের দুর্গম অঞ্চলগুলোতে টেলিযোগাযোগ স্থাপন, নিরবিচ্ছিন্ন সম্প্রচার সেবা, মানে হচ্ছে এটা টিভির সম্প্রচার সেবা, এবং প্রাকৃতিক দুর্যোগ, বন্যা টন্যা, এগুলা নিউজের জন্য। ফাইবার অপটিক নেটওয়ার্ক বা ট্রান্সমিশন টাওয়ার ক্ষতিগ্রস্ত হলে যেন কোনো ঝামেলা না হয় সেটার জন্য এই স্যাটেলাইটটা কি করেছিল, উপস্থাপন করা হয়েছিল। গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙামাটির বেদবুনিয়ার ভূকেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাহলে এটা কোথা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটা মাথায় রাখবেন, এটা এমসিকিউতে আসতে পারে। গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙামাটির বেদবুনিয়ার ভূকেন্দ্র থেকে এটাকে নিয়ন্ত্রণ করা হয় এখন। তো জয়দেবপুরের ভূকেন্দ্রটার মূল স্টেশন আর বেদবুনিয়ার স্টেশনটি বিকল্প হিসেবে রাখা হয়েছে। সুতরাং এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের উদ্যোগটাও গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হলে, এখন পর্যন্ত করা হয় নাই, তাইলে ওর নামটা আর বঙ্গবন্ধু থাকবে না, চেঞ্জ হয়ে যেতে পারে। সো বঙ্গবন্ধু স্যাটেলাইট 2টাও উৎক্ষেপণ করা হইতে পারে। তো তথ্য যোগাযোগ খাতে আরো ইতিবাচক পরিবর্তন আসবে, তাই না? তাইলে এই জিনিসগুলা হবে। আচ্ছা, হাবিবুর রহমান আমাকে লিখতেছে, সে আমাকে হেট করে। কিন্তু হাবিবুর রহমান আমাকে কেন হেট করেন? হাবিবুর রহমান, আই হেট ইউ আপু, আই হেট ইউ আপু। ওকে হাবিবুর রহমান, ঠিক আছে, আই হেট ইউ টু। আচ্ছা, জুলকার নাইম এটা খুব ভালো প্রশ্ন করছেন। কেন আমার কথা কি আপনার ভালো লাগে না জুলকার নাইম? আর আপনি যত বাজে কমেন্ট করেন, আপনি কি এটা জানেন? আজকে কোনো হোমওয়ার্ক নেই, যেগুলো পড়বেন সবকিছু পড়বেন, সবকিছু মনোযোগ দিবেন না। কেন জুলকার নাইমের আমার কথা বলা পছন্দ না? বলেন তো জুলকার নাইমকে কি বলা যায়? বাকিরা সবাই বলেন জুলকার নাইম সাহেব কি হয়? আপু আজকে কাঠগোলাপ কই? কাঠগোলাপ তো নাই। জুলকার নাইম আপনি চলে যেতে পারেন। আই লাভ ইউ আপু। নিশাত আই লাভ ইউ টু। শ্রেয়া, আচ্ছা হ্যাঁ, জুলকার নাইন পচা, ভেরি গুড, ওকে। পাগল আপু, না না পাগল না, থাকুক, এভাবে বললেন না আপনারা। আই লাইক ইউ আপু, থ্যাংক ইউ। না, হোমওয়ার্ক হচ্ছে পুরো অধ্যায়টা নোট করে পড়বেন, নোট নোট করা লাগবে, পুরো অধ্যায়টা নোট করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আপনাদের এইচডব্লিউ, ব্যাড বয়, দুষ্ট। আচ্ছা, ভালো মতো পড়েন। আর এই অধ্যায়টি একটু বোরিং, আমি পড়ানোর সময় বলতেছিলাম আপনাদের এই অধ্যায়টা, হ্যাঁ আমি জানি এই অধ্যায়টা বোরিং, সবাইকে বলতেছে, আই নো যে আমি এই অধ্যায়টা বোরিং, এটা আমি জানি, কিন্তু এই অধ্যায়টাকে মনে রাখতে হবে, কিচ্ছু করার নাই, বিশ্বাস করেন এখান থেকে একটা সৃজনশীল আসে বোর্ডে, তো মনে তো রাখতে হবে, মনে রাখা তো উপায় নাই, তাই না? আমাদের পড়তে হবে। বোরিং হইলো, হ্যাঁ আমি জানি আপু এগুলো কি, গ্লোবাল ভিলেজ আমরা জানি, রোবোটিক্স আমরা জানি, এআই আপি আমি জানি, হ্যাঁ জি আপু ঘুম পাচ্ছিল, হ্যাঁ এই চ্যাপ্টারটা পড়লে আমারও ঘুমই পাইতো, যেটা সত্যি কথা আপনাদের টাইমে, কিন্তু কিছু করার নাই, অধ্যায় তো পড়াইতেই হবে, চ্যাপ্টার তো পড়াইতেই হবে, চ্যাপ্টারটা। আচ্ছা, পোজ দিতে বলছে, ওকে পোজ। ওকে, যারা যারা পোজ দিয়ে স্ক্রিনশট নিতে চাচ্ছেন, টেক ইউর স্ক্রিনশট, ওকে।
ওকে ডান হইছে, বলেন না হইছে কিনা, এইভাবে মানুষে পোস্ট দিয়ে বসে থাকতে পারে? আচ্ছা, আই লাভ ইউ অল, আই লাভ অল অফ ইউ। ওকে, ঠিক আছে, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, সবাই লাভ ইউ লিখতেছে। ওরে বাবা রে বাবা, এত ভালোবাসা আপুর জন্য সবার, ওরে বাবা রে বাবা, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালোবাসা সিক্ত হয়ে গেলাম আজকে। ওকে, ঠিক আছে। হুম, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। সুন্দর আপু, আরেকবার পোজ দিতে পারবো? আর কতবার পোজ দিব? আর কতবার পোজ দেওয়া যায়? আর পোজ দেওয়া যাবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। অ্যান্ড ওই পর্যন্ত বোরিং ক্লাসের জন্য অপেক্ষা করেন, কারণ পরবর্তী ক্লাসটাও বোরিংই হইতে পারে, মুখস্থ বিদ্যা চ্যাপ্টার, কিছু করার নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।